Should we start? আচ্ছা, তোমরা একটু ক্লিয়ার করো তো, ভয়েসটা ক্লিয়ার আছে কিনা। যদি ভয়েস ক্লিয়ার শোনা যায়, স্যার 5 মিনিটের মধ্যে ক্লাস শুরু করবেন। একটু কমেন্টসে জানাবা, আচ্ছা ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। ভয়েস ক্লিয়ার শোনা গেলে একটু বলো যে স্যার ভয়েস ক্লিয়ার, একটু লিখে দাও, কমেন্টস করলে হবে। Comments. Lui, poi pulito, giorni snodi.
ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছ, অসংখ্য ধন্যবাদ। তো আজকে দারুণ একটা ক্লাস করব আমরা। আজকের ক্লাস থেকে আশা করছি তোমাদের অনেক কিছু জানা হবে, অনেক অজানা বিষয় তোমার জানা হয়ে যাবে। অনেকেই যুক্ত হওয়ার বাকি রয়েছে এখনো। যারা যুক্ত হওনি, যারা যুক্ত হয়েছ, তোমরা তোমাদের টাইমলাইন থেকে শেয়ার করে দাও আজকের ক্লাসটা। আর হচ্ছে কমেন্টে তোমার বন্ধুদেরকে একটু জানিয়ে দাও, যাতে তোমার বন্ধুরাও আজকের ক্লাসটা দেখে কিছু জানতে পারে। তো তোমার একটা শেয়ার হয়তো তুমি শেয়ার করবা। তো তুমি শেয়ার করলে অনেকে হয়তো আজকে যে এসপি কোচিং এ ক্লাস হচ্ছে এটা জানে না। তোমার অনেক ফ্রেন্ড আছে যারা জানে না, তারা ক্লাসটা দেখে অনেক কিছু জানতে পারবে। এতে আরেকজনের উপকার হবে। তো আরেকজনের উপকার করতে পারলেই দেখবা তোমার ভালো লাগবে। তুমি শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আরেকজনকে উপকার করার উদ্দেশ্যে তুমি তোমার আজকের ক্লাসটা শেয়ার করে দাও। আর কমেন্টে তোমার যেসব ফ্রেন্ড এখনো যুক্ত হয়নি তাদেরকে যুক্ত করিয়ে দাও, তাদের নাম মেনশন করে দাও। আমি জাস্ট আর 2-1 মিনিট পরেই আলোচনা শুরু করব। সোহাগ, রাজিন, যুবরাজ, আব্দুল মুহিত, অনেকে যুক্ত হয়েছ। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে তাহলে যে কোনোভাবে শেয়ার করে দাও, আর যুক্ত তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দাও যারা এখনো যুক্ত হয়নি। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকের ক্লাসটা খুব দারুণ একটা ক্লাস হবে। আজকে আমি যে টপিকটা তোমাদেরকে পড়াবো, তোমরা জানোই আগে থেকে, যারা আগে থেকে আমাদের এসপি কোচিং পেজের সাথে যুক্ত রয়েছে, তোমরা জানোই আজকের ক্লাসটা যে টপিক নিয়ে, এই টপিকটা নিয়ে তোমাদের অনেকেরই সমস্যা। আসলে আমাকে অনেক স্টুডেন্ট খুব রিকোয়েস্ট করেছে এই টপিকটা নিয়ে একটু একটা ক্লাস করার জন্য। তো সেই জন্যই স্টুডেন্টদের রিকোয়েস্ট এই টপিকটা পছন্দ করা। তো এই টপিকটা আসলে খুবই সহজ একটা টপিক। সহজভাবে তোমাকে আমি বুঝিয়ে দিব। আজকের ক্লাসটা শেষ পর্যন্ত তুমি যদি দেখো, কানেক্টর নিয়ে তোমার আর কোনো প্রবলেম থাকবে না আশা করছি। এরপর তোমাকে প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হবে। আজকের ক্লাসটা করবা, এরপর প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে গেলেই দেখবা সবগুলো তুমি পারছো, সবগুলো তুমি আনসার ঠিকভাবে করতে পারতেছো। কানেক্টর নিয়ে তোমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আজকে আমরা কানেক্টর থেকে প্রথমে একটু জেনে নিই আজকের ক্লাসটা থেকে আমরা কি কি জানবো। দেখো, আজকের ক্লাসে আমরা যা যা শিখবো সেটা হচ্ছে, আজকে আমরা প্রথমে দেখবো কানেক্টরস কি, এটা আমরা আগে দেখবো প্রথমে। ঠিক আছে, আজকে আমরা দেখবো কানেক্টর মানে কানেক্টরটা আসলে কি, তার বাংলা অর্থ সহ পরীক্ষায় বারবার আসা কানেক্টরস। দেখো, কানেক্টর অনেক আছে, কিন্তু তোমার গ্যাপ থাকবে পরীক্ষায়, তোমার গ্যাপ থাকবে 10টা। আর এই 10টা গ্যাপের জন্য এইচএসসি পরীক্ষায় তোমার গ্যাপ থাকবে 10টা। 10টা গ্যাপের জন্য তোমার মার্কস হচ্ছে 5। আর এই 10টা গ্যাপে মানে বিগত বছরের প্রশ্ন রিসার্চ করে, তারপর হচ্ছে বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার ক্যাডেট কলেজ কোয়েশ্চেন রিসার্চ করে যেইগুলো বারবার পরীক্ষায় এসেছে, ওই কানেক্টর গুলোর বাংলা অর্থ সহ তুমি আজকে জানতে পারবে। এবং যেগুলো তুমি আজকে শিখবে, আজকের ক্লাসে যা যা শিখবে, এর বাইরে কখনো পরীক্ষায় আসবে না, এটা একদম কনফার্ম। দেখো, তোর বোর্ড পরীক্ষায় কানেক্টরস থেকে যেভাবে প্রশ্ন আসে এটা আমরা জানবো। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে থাকবে, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কানেক্টর থেকে যখন প্রশ্ন আসে, তখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আমরা কি করি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কানেক্টর থেকে প্রশ্ন আসলে আমরা অনেক স্টুডেন্ট আটকে যাই। তো বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি পরীক্ষায় কানেক্টরস থেকে যেভাবে প্রশ্ন আসে সেই বিষয়টা আমরা আজকে ক্লিয়ার করব। তো
প্রথমেই বলি কানেক্টর। কানেক্টর আমরা অনেক সময় কথা বলার সময় কানেক্টরটা কি একটু বুঝে নাও আগে। আমরা কথা বলার সময় কিংবা আমরা যখন কোনো সেন্টেন্স লেখার সময় আমরা যে বাক্যগুলো ব্যবহার করি কথা বলার সময় লেখার সময়, এই বাক্যগুলোর মধ্যে সম্পর্ক বোঝানোর জন্য মাঝে মধ্যে কিছু ওয়ার্ড, সব সময় না, মানে আমরা কথা বলার সময় কিংবা লেখার সময় সেন্টেন্সগুলোর মধ্যে মাঝে মধ্যে কিছু ওয়ার্ডস অথবা ফ্রেজ ব্যবহার করা হয়। এই ওয়ার্ডস এবং ফ্রেজকে আসলে কানেক্টর বলা হয়। এই যে সেন্টেন্স কানেক্টর বলা হয়। কানেক্ট মানে কি? কানেক্টর শব্দটা তো এসেছে কানেক্ট থেকে, তাই না? কানেক্ট, কানেক্ট মানে কি? সংযোগ স্থাপন করা। আর তাহলে কানেক্টর মানে কি হচ্ছে? সংযোগ স্থাপনকারী। ক্লিয়ার? বাক্যের মধ্যে বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য যে ওয়ার্ড এবং ফ্রেজগুলো মূলত আমরা ব্যবহার করি সেগুলি হচ্ছে কানেক্টর। তাহলে বিষয়টা ক্লিয়ার? ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর বেশিক্ষণ না, আজকে তুমি 1 ঘন্টা 20 থেকে 25 মিনিট এর মধ্যে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। এই পর্যন্ত তুমি ক্লাসটাই যোগদান থাকো, ক্লাসটাই অ্যাটেন্ড থাকো, মনোযোগী থাকো। অনেকেই যুক্ত হয়নি, তো যারা যুক্ত হয়নি যারা যুক্ত হয়েছে অসংখ্য ধন্যবাদ। তোমরা, আমি আবারও বলছি, সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আর তুমি খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসো। আজকে অনেকগুলো বিষয়, তোমার একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় তোমার নোট করার প্রয়োজন রয়েছে। আর যেগুলো আমি বলবো এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবা, ঠিক আছে? দেখবা আজকের টপিক নিয়ে তোমার কাছে একদম ক্লিয়ার। তো এখন আমরা জেনে নিই বাংলা অর্থ সহ পরীক্ষায় বারবার আসা কানেক্টরস। দেখো, এই ব্যাপারটা জানার জন্য আমাদের পরবর্তী স্লাইডে যাই আমরা। দেখো, তুমি এখন কি করবা? এখন তোমার এটা নোট করার জন্য তোমার সময় ওইরকম হবে না। তুমি তোমার যে স্ক্রিনশট নিয়ে নিতে হবে, এটা একটু স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এখানে দেখো, তুমি যখন কানেক্টর করতে যাবে তখন তোমাকে কোনগুলো আসলে কানেক্টর এবং কানেক্টরের বাংলা অর্থ কি, এখানে কানেক্টর করার সময় তোমার একটা ছোট একটা প্যাসেজ থাকবে পরীক্ষায়। আর এই ছোট প্যাসেজ থেকে যে গ্যাপগুলো থাকবে এই গ্যাপগুলোতেই তোমাকে কানেক্টর বসাতে হবে। এবং কানেক্টর বসানোর জন্য কানেক্টর গুলো কি কি এবং কানেক্টরের বাংলা অর্থ তো তোমার জানা থাকতে হবে। প্যাসেজ যেটা দিবে ওটার বাংলা অর্থ বুঝলেই আর কানেক্টর জানা থাকলেই, রুল না জেনেও তুমি দেখবা কানেক্টর আনসার করতে পারবা। ঠিক আছে? দেখো, তাই এখানে কিছু বাংলা অর্থ সহ কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস আমি দিয়েছি, একটু ভালো করে লক্ষ্য করো। এগুলো যেমন বাট, কিন্তু, অর, অথবা, সো, দেয়ারফর, এটা অর্থ হচ্ছে তাই বা সুতরাং, অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, অন দ্য আদার হ্যান্ড, এটা অর্থ হচ্ছে কি অন্যদিকে, এজ আ রেজাল্ট, ফলে, দ্যাট, যে অথবা যা, দেন তারপর অথবা তখন, দো অলদো যদিও, সিমিলারলি একইভাবে, এট দ্য সেম টাইম একই সময়ে, ইনস্টিট পরিবর্তে। দেখো, এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের শুধুমাত্র এগুলো না, আরো আছে, আরো কানেক্টর আছে পরবর্তী স্লাইডে। আমি জাস্ট 30 সেকেন্ড সময় দিছি সবার জন্য। একটু 30 সেকেন্ডের মধ্যে তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আশা করছি সবাই স্ক্রিনশট নিয়ে নিছো। এরপর দেখো পরবর্তী, দেখো এটা হচ্ছে দ্বিতীয় যেটা বাংলা অর্থ সহ কিছু গুরুত্বপূর্ণ কানেক্টরস। এটা আরেকটা স্লাইড, প্রথমটা না। এখানে দেখো এন্ড এবং তারপর হচ্ছে, সরি, দেখো এন্ড এবং ইফ যদি শর্ত বোঝাতে, সিঞ্চ অথবা এস যেহেতু, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, চতুর্থত, এসব বোঝাতে যেটা ব্যবহার হয়। রেদার বরং, স্পেশালি বিশেষভাবে, হাওয়েভার যাই হোক, ওয়েন ওয়াইল যখন, বেসিক্যালি মূলত, হেন্স সেহেতু অথবা অতঃপর, ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স, সাচেস উদাহরণস্বরূপ। ঠিক আছে? এগুলো হচ্ছে বাংলা অর্থ। একটু আরো 30 সেকেন্ড সময়, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। আজকে তোমাকে এগুলো তুমি ক্লাস শেষে অবশ্যই নোট করে ফেলবা। তো এখন আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, একটু স্ক্রিনশট নিয়ে নাও। যেটা স্ক্রিনশট নিতে বলবো এটা স্ক্রিনশট নিয়ে রাখবা, যেটা খাতায় লিখতে বলবো ওটা খাতায় লিখে নিবা। ঠিক আছে?
ওকে, সবাই স্ক্রিনশট নিয়েছো আশা করি। এরপর দেখো পরবর্তী যেটা, এই স্লাইডটা দেখো, বিকজ কারণ, অ্যাকর্ডিংলি তদ অনুসারে, ফাইনালি এট লাস্ট পরিশেষে, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট সত্ত্বেও, ইভেন এমনকি, বিসাইডস মোর ওভার এছাড়াও, দাস এইভাবে, কনসিকুয়েন্টলি ফলে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, অ্যাকচুয়ালি আসলে। ঠিক আছে। হুম, এটা এই কানেক্টর গুলো একটু বাংলা অর্থ সহ জানা না থাকলে তোমার পারবে না, তুমি কানেক্টর এক্সারসাইজ করতে গিয়ে পারবে না যদি এগুলো তোমার জানা না থাকে। এটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা ক্লাস করছো স্ক্রিনশট নিয়ে নাও সবাই। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবা, আমি তোমাদের কমেন্ট প্রশ্ন দেখে আনসার করার ট্রাই করব। যেটা বুঝবো না এটা অবশ্যই বলবা, এখানে না বোঝার কিছু নেই, আমি খুবই সহজভাবেই আজকের ক্লাসটা প্রেজেন্ট করব, খুব ইজিলি তুমি আজকের টপিকটা বুঝে যাবে। ঠিক আছে, তাহলে দেখো আমি একটু আবার দেখাই তোমাকে। এই যে কানেক্টর গুলো এখানে 30 থেকে 33টার মধ্যে কানেক্টর আছে, 30 থেকে 33টার মতো কানেক্টর আছে। এগুলোই তোমার যে, একটু ভালো করে লক্ষ্য করো, তোমার পরীক্ষায় গ্যাপ থাকবে কিন্তু 10টা। এই 10টা গ্যাপের মধ্যে এই বাইরে কখনোই কানেক্টর আসে না, কয়েকটা আসে, সেগুলো আমি পরবর্তীতে দেখাবো, যেগুলো আসে সেগুলো আমি দেখাবো। তো তুমি আশা করি এই যে এই কানেক্টর গুলো তুমি স্ক্রিনশট নিয়ে নিয়েছো। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম স্লাইড, এটা স্ক্রিনশট নিয়েছো, যারা নাও নিয়ে আবার নিয়ে নাও এখনই। এটা হচ্ছে দ্বিতীয়। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয়। কানেক্টরের বাংলা অর্থ সহ কিছু গুরুত্বপূর্ণ কানেক্টর এখানে দেওয়া আছে, এই কানেক্টরের বাংলা অর্থ তোমার জানা থাকতে হবে। ঠিক আছে, তুমি জানো যে যখন তোমার পরীক্ষায় পরীক্ষায় তুমি আনসার করতে যাবে, তখন তুমি জানো তুমি এই টপিকটা হচ্ছে কানেক্টর করতেছো। এখন কানেক্টর করতেছো, তোমার যদি, তুমি জানো যে এখানে একটা কানেক্টর বসবে, বাট কানেক্টর গুলোই যদি তোমার জানা না থাকে, তুমি কিভাবে কানেক্টর গুলো বসাবে? দেখো, কানেক্টরের মধ্যে অনেকগুলো দেখবে এক শব্দের কানেক্টর। তো এক শব্দের যে কানেক্টর আছে, কানেক্টরের মধ্যে বিভিন্ন আবার প্রকারভেদও রয়েছে। তো যেগুলো দেখবে এক শব্দের কানেক্টর, এগুলোকে আসলে সিম্পল কানেক্টরস বলে। আর যেগুলো দেখবে একের অধিক শব্দ নিয়ে যে কানেক্টর গুলো হয়, এগুলোকে ফ্রেজাল কানেক্টরস বলে। আর যেগুলো জোড়ায় জোড়ায় বসে, ঠিক আছে, যেমন ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, এই যে জোড়ায় জোড়ায় যেগুলো বসবে, এগুলোকে বলে যে কি, এগুলোকে বলে কোরিলেটিভ কানেক্টরস। ঠিক আছে, তাহলে এটা আমরা, ওটা লাগবে না এখন, তোমার নোট করা লাগবে না, ওটা এমনি বললাম, জেনে নাও। এরপরে দেখো আরো কিছু কানেক্টরস আছে, আরো কিছু কানেক্টর আছে। দেখো, কানেক্টর গুলো আগে দেখে নাও, দেন তোমাকে আমি এক্সারসাইজ গুলো করতে দিব। এই দেখো, এগুলো হচ্ছে কি, এগুলো কিছুক্ষণ আগে কি বলছি, যখন তুমি দেখবা জোড়ায় জোড়ায় যখন কোনো কানেক্টরস থাকবে, জোড়ায় জোড়ায় যখন কানেক্টরস থাকবে, এই যে দেখো, ইদারের সাথে কি হবে, অর, নিদারের সাথে কি হবে, নর, নট অনলির সাথে কি হবে, বাট অলসো, বোথ এর সাথে কি হবে, অ্যান্ড। ভালো করে লক্ষ্য করো, এর আগে যেগুলো বলেছি ওগুলো কিন্তু শুধু বাংলা অর্থ সহ লেখা আছে, ওগুলো তোমাকে মনে রাখতে হবে। তো এই ব্যাপারটা একটু দেখো, এই যে এই কোরিলেটিভ কানেক্টরস গুলো, এই কানেক্টরস গুলো যখন পরীক্ষায় আসবে, তখন তোমার দেখবে এই একটা দেওয়া থাকবে, হয়তো এটা দেওয়া থাকবে, নইলে এটা দেওয়া থাকবে। ঠিক আছে, যদি এটা দেওয়া থাকে, এখানে গ্যাপ থাকে, তাহলে উত্তর হবে অর। যদি মনে করো নিদার দেওয়া আছে, নিদারের পরে গ্যাপ আছে, তাহলে তোমার উত্তর হবে নর। যদি মনে করো নট অনলি দেওয়া আছে, এরপরে গ্যাপ আছে, তাহলে গ্যাপের মধ্যে তোমার উত্তর হবে কি, বাট অলসো। যদি মনে করো দেখো যে বোথ দেওয়া আছে, তাহলে এরপর গ্যাপ আছে, তাহলে এই গ্যাপের মধ্যে তোমার উত্তর হবে যে কি, এন্ড। ক্লিয়ার? আবার যদি এরকম থাকে, অর দিছে, এখানে গ্যাপ। ঠিক আছে, ওই ক্ষেত্রে তবে বেশিরভাগ পরীক্ষায় যেভাবে আসে, বিগত বছর বোর্ড কোয়েশ্চেনের মধ্যে যেটা দেখা গেছে, বিভিন্ন কলেজের কোয়েশ্চেনে, ক্যাডেট কলেজের কোয়েশ্চেনের মধ্যে যেটা দেখা গেছে, এটা হচ্ছে প্রথমটা দেওয়া থাকে, প্রথমটা দেওয়া থাকে, পরবর্তীটা গ্যাপ থাকে। তো পরবর্তীটা গ্যাপ থাকলে এখন তুমি আজকে থেকে ইজিলি আনসার করতে পারবা,
যদি দেখো যে ইদার দেওয়া আছে, এরপরে গ্যাপ আছে, তাহলে তোমার উত্তর কি হবে? অর। যদি দেখো যে নিদার দেওয়া আছে, এরপর গ্যাপ থাকবে, তোমার উত্তর কি হবে? নর। যদি দেখো যে নট অনলি দেওয়া আছে, এরপর গ্যাপ থাকলে তোমার উত্তর হবে বাট অলসো। যদি দেখো বোথ দেওয়া আছে, এরপর গ্যাপ থাকলে তোমার উত্তর হবে কি? এন্ড। সাধারণত বেশিরভাগ সময়ই দেখা যায় প্রথমটা দেওয়া থাকে, দ্বিতীয়টার মধ্যে গ্যাপ থাকে। ওই দ্বিতীয়টার তাহলে আনসার এই অনুসারে তুমি বসাই যাবা। তাহলে এগুলোর অর্থও কিন্তু তোমার একটু জানা থাকা দরকার। দেখো, ইদার অর মানে হচ্ছে হয়তো এটা, আমি যেগুলো বলছি তুমি খাতায় একটু লিখে নাও। ইদার অর মানে হচ্ছে কি? ইদার অর মানে, দেখো, ইদার অর মানে হয়তো এটা নয়তো ওটা। ইদার কামাল অর জামাল, হয়তো কামাল নয়তো জামাল। নিদার নরমানি, এটাও না ওটাও না। নিদার চট্টগ্রাম নর ঢাকা, চট্টগ্রামও না ঢাকাও না। নিদার কামাল নর জামাল, কামালও না জামালও না। আর নট অনলি বাট অলসো, এটা আমরা কিভাবে করি? নট অনলি বাট অলসো আমরা ইউজ করি শুধুমাত্র এটা না ওটাও, এরকম ক্ষেত্রে বোঝাতে। নট অনলি চট্টগ্রাম বাট অলসো ঢাকা, ঠিক আছে? নট অনলি কামাল বাট অলসো জামাল, এইসব ক্ষেত্রে সাধারণত আমরা এটা নট অনলি বাট অলসো ব্যবহার করি। আর বোথ আর এন্ড ব্যবহার করি উভয়ই বোঝাতে, ঠিক আছে? বোথ কামাল এন্ড জামাল, মানে কামাল এবং জামাল উভয়, এরকমটা বোঝাতে। তাহলে ইদার অর মানে কি? হয়তো এটা নয়তো ওটা। নিদার নর মানে এটাও না ওটাও না। নট অনলি বাট অলসো, এটা মানে শুধুমাত্র এটা না ওটাও। বোথ আর এন্ড, এটা মানে এটা বোঝায় যে উভয়ই বোঝাতে, ঠিক আছে? তাহলে অর্থগুলো তুমি বুঝে গেছো। তাহলে তুমি ইদারের পরে যদি গ্যাপ থাকে কি দিবা আনসার? অর। নিদারের পরে যদি গ্যাপ থাকে উত্তর কি দিবা? নর। নট অনলির পরে যদি গ্যাপ থাকে উত্তর কি দিবা? বাট অলসো। বোথের পরে যদি গ্যাপ থাকে উত্তর কি দিবা? এন্ড। বুঝতে পেরেছো আশা করি। যারা বুঝতে পেরেছো ওরা এখানে কমেন্টের মধ্যে ডান লিখবা। অনেকেই যুক্ত হয়েছো, ধন্যবাদ সবাইকে যারা যুক্ত হয়েছো। মনোযোগ দিয়ে ক্লাসটা করো, শেষ পর্যন্ত করো, তুমি দেখবে আজকের ক্লাসে অনেক কিছুই জানতে পারবে। তো তোমরা যারা বুঝতে পেরেছো, যারা এটা একটু নোট করে নাও, এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় লিখে এটার অর্থটা নোট করে নাও। আর যারা বুঝতে পেরেছো ওরা এই আনসার গুলো একটু করে দিবা। 1 মিনিট সময় দিলাম। 1 মিনিটের মধ্যে এই যে কানেক্টরের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো তুমি একটু কমপ্লিট করো। একটু উত্তর তুমি একটু কমেন্টে লিখে দাও। বাহ, অনেকেই ডান লিখছে, মানে বুঝতে পেরেছে। আব্দুল মুহিত, সোহাগ, নাতাশা দত্ত, অনেকেই ডান লিখছে। ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পেরেছো। এবার তুমি এগুলোর আনসার গুলো একটু কমেন্টে বলো, দেখি কয়জনে কমেন্টে সঠিক উত্তরটা দিতে পারো। 1 মিনিট সময়, 1 মিনিট। শেয়ার করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও। অনেকেই শেয়ার করো না এই ক্লাস। আচ্ছা যাই হোক, এগুলো উত্তর কমেন্টে লিখে দাও। 1 নম্বর উত্তর, 2 নম্বর উত্তর, 3 নম্বর, 4 নম্বরের উত্তরগুলো কমেন্টে লিখে দাও। যারা বুঝতে পেরেছো ওরা আসলেই কমেন্টে উত্তরগুলো জানিয়ে দেবে। 1 মিনিট টাইম, 1 মিনিট। উৎস পড়ুয়া বোর্ডটা একটু ঠিক করেন বলছে। আচ্ছা, উৎস পড়ুয়া তোমারটা দেখা হচ্ছে। সঞ্জয় স্যার দেখছি তোমার বিষয়টা। ওকে ওকে। তো অনেকেই উত্তর করেছো। ভেরি গুড, ভেরি গুড। অনেকে উত্তর করেছো, আমি বলে দিই কে কে উত্তর করেছো। শিমলা চৌধুরী,
শিমলা চৌধুরী, শিমলা চৌধুরী 4টার উত্তর করেছে। তমা বড়ুয়া, এহসান, মিতু, শাহিন আক্তার, বাহ অনেকে উত্তর করেছো, খুব ভালো লাগছে। আসলে টিচারের মানুষ প্রতিটা কাজ করার পর একটা সন্তুষ্টতা চাই। তুমি আজকের ক্লাসটা করার পরে যদি ক্লাস থেকে কিছু বুঝতে পারো, তাহলে তোমারই এটা সন্তুষ্টতা, একটা ভালো লাগা কাজ করবে তোমার মধ্যে। তো তোমাকে যদি আমি বোঝাতে পারি, তাহলে আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করবে। ঠিক আছে? তো এটাই। দেখেছো অনেকে সঠিক উত্তর দিয়েছো। তো যারা সঠিক উত্তর দিয়েছো ওরা মিলাই নাও, তোমার উত্তরটা অনেকেরই উত্তর রাইট হয়েছে আমি দেখেছি। দেখো একদম ইজি হিসাব, একদম। এখানে দেখো তো ইদার থাকলে আমরা উত্তর কি দিব বলছি, অর। এখানে ইদার আছে না, তাহলে ইদার থাকলে এখানে উত্তর কি হবে, অর। এখানে উত্তর কি হবে, অর। শেষ। দেখো এটার অর্থ দেখো, ইদার জুয়েল অর ইমু ওয়েন্ট দেয়ার, মানে হয়তো জুয়েল নয়তো ইমু সেখানে গিয়েছিল। ঠিক আছে? আচ্ছা, 1 নম্বরটা ক্লিয়ার। 2 নম্বরটা দেখো, নিদার আছে না এখানে, ভালো করে লক্ষ্য করো তো। নিদার থাকলে আমি কি বলেছি, নিদার থাকলে পরবর্তী গ্যাপ উত্তর কি দিবা, নর। এখানে নিদার আছে না, তাহলে নিদারের পরে উত্তর কি হবে, নর। ঠিক আছে? যেমন এটার বাংলা অর্থ দেখো, নিদার দীপ্ত নর রাজীব ওয়েন দেয়ার, মানে সেখানে দীপ্তও যায়নি রাজীবও যায়নি। ঠিক আছে? এটা মানে এটাও না ওটাও না, দীপ্তও যায়নি রাজীবও যায়নি। এরপর দেখো তো 3 নম্বরটা, তাহলে 2 নম্বর ক্লিয়ার। 3 নম্বরটা দেখো তো, নট অনলি আছে না, আমি কি বলেছি, নট অনলির সাথে কি বলবে, বাট অলসো। এই যে নট অনলি আছে না, নট অনলির পরে গ্যাপ না, এই গ্যাপের মধ্যে তাহলে উত্তর কি হবে, বাট অলসো। ক্লিয়ার? এটা দেখো নট অনলি রাশেদ, এটা আসলে রাশেদ নামটা হচ্ছে রাশেদ। তো আমাদের যে এসপি কোচিং এর সিনিয়র ডিজাইনার আছে রিফাত, রিফাতের বন্ধু রাশেদ, রাশেদ আমাদের এসপি কোচিং এর সিনিয়র অফিসার। তো কোঅর্ডিনেটর রাশেদকে সে দুষ্টমি করে রাশেদ বলে রাখে, সেজন্য লিখেছে। আচ্ছা যাই হোক, নট অনলি আছে না, বাট অলসো হবে। নট অনলি রাশেদ বাট অলসো সঞ্জয় ডিড দ্য ওয়ার্ক, মানে শুধুমাত্র রাশেদ না, সঞ্জয়ও কাজটি করেছিল। এরপর দেখো ক্লিয়ার, এটা তাহলে 3 নম্বর। যারা আনসার করেছো খুব সুন্দর। বোথ আছে না, বোথের পরে তাহলে আমরা কি দিব, এন্ড দিব বলছি। এখানে দেখো তো বোথ আছে যে না, বোথের পরে তাহলে এখানে কি দিবা, এন্ড। বোথ ঋতু অ্যান্ড মিতু ম্যাট হিম, মানে ঋতু এবং মিতু উভয়ই তার সাথে সাক্ষাৎ করেছিল। ক্লিয়ার? তো বিষয়টা সবাই বুঝছো? অনেকেই সঠিক উত্তর দিয়েছো, ধন্যবাদ। ধন্যবাদ যারা উত্তর করেছো, ধন্যবাদ। ক্লাসে এভাবে মনোযোগী থাকো। হম অধরা, অধরা, ঠিক আছে, চিনতে পারছি তোমাকে। বা অনেকেই উত্তর করেছো, অনেকেই উত্তর করেছো, ধন্যবাদ। অনেক স্টুডেন্ট ইতিমধ্যে যুক্ত হয়ে গেছে, অনেক কিছুক্ষণ আগে কম স্টুডেন্ট ছিল, এখন অনেকেই যুক্ত হয়েছে। যারা নতুন ভাবে যুক্ত হয়েছে, তোমরা যে কথাগুলো অলরেডি আমরা বলে ফেলছি ওগুলো পরে দেখে নিও। ক্লাসটা এখানে থাকবে, আমাদের পেজে থাকবে, তুমি পরে দেখে নিও। এখন যেখান থেকে পড়াচ্ছি সেখান থেকে তুমি মনোযোগী হও, সেখান থেকে তুমি নোট করা শুরু করো। আচ্ছা, আমরা পরবর্তী কাজে যাচ্ছি, তাহলে এখানেই শেষ। এরপর দেখো, তাহলে এটা এতটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। তো আমরা এখন এরপরে যেটা করব আজকের ক্লাসে, যেটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখন থেকেই শুরু হবে। এতক্ষণ যেগুলো বলছে এগুলো হচ্ছে বেসিক, এগুলো কানেক্টরের বেসিক। এখন আমরা মূল কথাগুলো, মূল আলোচনায় আসবো। তো মূল আলোচনায় আসার আগে চলো একটু তোমার সাথে একটু কথা বলি। এইচএসসি 2026 যারা পরীক্ষা দিবা, আমাদের এইচএসসি স্পেশাল ব্যাচের ক্লাস শুরু হবে 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারি আমাদের এইচএসসি 2026 স্পেশাল ব্যাচের ক্লাস শুরু। আমাদের এইচএসসি 2026 এর জন্য আমাদের বিশেষ কিছু ফিচার রয়েছে। দেখো, অফলাইন ভর্তি হলে অনলাইন ক্লাস ও সাথে এক্সেট এমসিকিউ এবং সম্পূর্ণ ফ্রি এমসিকিউ। দেখো অফলাইনে আমাদের এসপি কোচিং এ যারা এইচএসসি 2026 স্পেশালি পড়তে হবে, তোমাদের জন্য প্রতিদিন 2টি সাবজেক্টের ক্লাস থাকবে, প্রতিদিন একটা পরীক্ষা থাকবে, উইকলি টেস্ট থাকবে, মান্থলি টেস্ট থাকবে, এক্সক্লুসিভ টেস্ট থাকবে, এবং কোর্স শেষে এইচএসসি পরীক্ষার অনুরূপ ওএমআর যুক্ত খাতায় ফাইনাল মডেল টেস্ট নেওয়া হবে। ফাইনাল মডেল টেস্ট থেকে প্রথম জন ল্যাপটপ সহ দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারীকে আকর্ষণীয় পুরস্কার সহ মোট 10 জনকে আমরা আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করব। এরপর দেখো, তুমি ভর্তি হওয়ার এইচএসসি 2026 স্পেশাল ব্যাচে যখন যদি তুমি ভর্তি হয়ে যাও, ভর্তি হওয়ার সাথে সাথে তুমি অফলাইনে ভর্তি হবে, কিন্তু অনলাইনের জন্য এক্সট্রা কোনো তোমাকে অনলাইন ক্লাসের জন্য এক্সট্রা কোনো পেমেন্ট দিতে হবে না। অনলাইন ক্লাসটা সম্পূর্ণ তোমার জন্য ফ্রি থাকবে। সাথে তুমি
এমসিকিউ বই পেয়ে যাবা। এই দেখো আমাদের এগুলো হচ্ছে আমাদের এসপি কোচিং কর্তৃক প্রকাশিত বই। এই বইগুলো তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তুমি ব্যবসায় শিক্ষা বিভাগের হলে ব্যবসায় শিক্ষার বইগুলো পেয়ে যাবা, মানবিক বিভাগের হলে মানবিক বিভাগের বইগুলো পেয়ে যাবা। সাথে সবার জন্য থাকবে সবাই ইংলিশ ফার্স্ট পেপার এক্সারসাইজ বুক, ইংলিশ সেকেন্ড পেপার এক্সারসাইজ বুক, বাংলা প্রথম পত্র, আইসিটি, এছাড়া যার যার ইকোনমিক্স, যার যার গ্রুপ অনুসারে ব্যবসা শিক্ষা হলে ব্যবসা শিক্ষার যে বইগুলো আছে, মানবিকের হলে মানবিকের যে বইগুলো আছে, এগুলো সবগুলো তুমি পেয়ে যাওয়া। ঠিক আছে, তো এটাই হলো কথা। এবার আমরা আমাদের আলোচনায় চলে যাই। ঠিক আছে, তো আমি তোমাদেরকে বলেছিলাম কি, এখন থেকে যে পড়াগুলো কর, এখন থেকে যেগুলো বলবো এগুলো তোমাকে নোট করে রাখতে হবে অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে, এবং তুমি রেডি থাকো, তোমাকে মনোযোগী থাকতে হবে। মনোযোগ থাকলে তুমি আমাদের প্রশ্নের উত্তরগুলো দিতে পারবা। এখানে আমি তোমাকে 1 মিনিটের একটা কাজ দিব, একটা রুল পরে একটা রুল আলোচনা করব, একটা রুল আলোচনা করবো, রুল আলোচনার পরে আমি তোমাকে কাজ দিব, কাজটা তোমাকে কমেন্টে বলে, যারা মনোযোগী থাকবে ওদের 1 সেকেন্ড লাগবে একটা উত্তর করতে। দেখো, সেন্টেন্সের মধ্যে তোমাদের তো একটা প্যাসেজ দেওয়া থাকবে, তো প্যাসেজের মধ্যে তো একটা বিষয় নিয়ে কথা বলা থাকবে। আহ, যখন দেখবে যে এই জায়গায় প্রথমে গ্যাপ থাকবে, গ্যাপের পরে যদি দেখো যে এতক্ষণ যা যা মানে আগের লাইনে যেটা বলেছে বা আগের 2-3টা লাইনে 2-3টা সেন্টেন্সে যে কথাগুলো বলেছে, এই সেন্টেন্সে মূল কথাটা বলছে, মূল কথা। তাহলে মূল কথা যখন বলবে কোনো কিছুর, যখন মানে কোনো বিষয়ের বা কোনো ঘটনার যখন ঠিক আছে, আগে পূর্ববর্তী সেন্টেন্সের সাথে পরবর্তী সেন্টেন্সের মানে পরবর্তী, এই সেন্টেন্সে মনে করো পরবর্তী সেন্টেন্সে যদি পূর্ববর্তী সেন্টেন্সের মূল অবস্থাটা তুলে ধরে, পূর্ববর্তী সেন্টেন্সগুলোর মূল অবস্থা তুলে ধরে, মূল অবস্থা প্রকাশ করতে আমরা এই কানেক্টর ব্যবহার করব। ঠিক আছে, আমরা কি ব্যবহার করব দেখো তো, মূল অবস্থা প্রকাশ করতে। এটা তুমি একদম নোট করে নিবা অথবা স্ক্রিনশট নিবা, বেশি না অল্প, যে কয়টা তো রুল তোমাকে বুঝাবো এই রুল দিয়ে তোমার কানেক্টর কমপ্লিট। 10টা গ্যাপ থাকবে, 10টা গ্যাপ তুমি কমপ্লিট করতে পারবে, আনসার করতে পারবে একদম 100%। দেখো দেখো তো, তাহলে কি বলছি, মূল অবস্থা প্রকাশ করতে, মানে তুমি বুঝতে পারছো, মূল অবস্থা প্রকাশ করতে। ঠিক আছে, মূল অবস্থা প্রকাশ করতে, তাহলে আমরা কি ইউজ করবো, মূল অবস্থা প্রকাশ করতে কোনো কিছুর মূল, কোনো বিষয়ের মূল অবস্থা বা প্রকৃত অবস্থা যখন বুঝাবে, তখন তুমি ইউজ করবে কি, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। ক্লিয়ার? বলে দিই, এই ইনফ্যাক্ট এবং অ্যাকচুয়ালি ইউজ হয় কিন্তু একদম সেন্টেন্সের শুরুতে। অর্থাৎ তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের কানেক্টর করার সময় কিন্তু তোমাকে যে প্যাসেজটা দিবে, এই প্যাসেজের বাংলা অর্থ বোঝাটা খুব জরুরি। বাংলা অর্থ যদি তুমি বুঝতে না পারো, লাইন বাই লাইন যদি বাংলা অর্থ বুঝতে না পারো, তাহলে তোমার জন্য কঠিন হয়ে যাবে কানেক্টর আনসার করা। এখন তোমরা অনেকের কাছে কানেক্টর কঠিন লাগার পেছনে কারণ হচ্ছে, তুমি যখন বোর্ড কোয়েশ্চেন এক্সারসাইজ করো, তুমি যখন ক্যাডেট কলেজ কোয়েশ্চেন এক্সারসাইজ করো, তুমি যখন বিভিন্ন কলেজের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন তুমি যখন এক্সারসাইজ করো, তখন তুমি সেখানে কি করো, সেখানে তুমি বাংলা অর্থ না বুঝে এটা এখানে আনসারটা কেন হয়েছে, কোন নিয়ম অনুসারে হয়েছে, এই বিষয়গুলো না বুঝে পড়ো বলে তোমার কাছে কানেক্টর কঠিন। আজকের ক্লাসটা একটু করো শেষ পর্যন্ত। এই যে আমরা রুল শুরু করলাম মাত্র, বাকি রুলগুলো একটু ভালো, মানে এরপরে যে রুলগুলো বলবো এগুলো একটু ভালো করে দেখো, নোট করো, তারপর তুমি বুঝতে পারবা যে তোমার কাছে কানেক্টর কতটাই সহজ। একদম ইজিলি মজা করে করে আমরা আজকের ক্লাসটা করব, কোনো বোরিং ফিল হবে না তোমার। দেখো, তাহলে কোনো কিছুর মূল অবস্থা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করবো, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তাহলে দেখো তো, আমি তোমাকে ভালো করে একটু তুমি বুঝে নাও। আগে একটা সেন্টেন্স অথবা 2টা সেন্টেন্স অথবা 3টা সেন্টেন্স দেওয়া থাকবে, এরপরে যখন প্রথমে গ্যাপ থাকবে, গ্যাপের পরে যখন আগের সেন্টেন্স গুলোর মূল অবস্থা তুলে ধরবে, প্রকৃত অবস্থা তুলে ধরবে, তখন তুমি ইউজ করবে কি, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি, বাস। ঠিক আছে, ওকে। যেমন এক্সাম্পলটা দেখো তো, এক্সাম্পলটা একটু আমি বলি। হ্যাপিনেস ক্যান অনলি বি ফেল্ট। হ্যাপিনেস মানে কি, সুখটা শুধুমাত্র অনুভব করা যেতে পারে ফ্রম সামওয়ানস, কারো পজিটিভ এক্সপ্রেশন, মানে ইতিবাচক বহিঃপ্রকাশ, কারো ইতিবাচক, দেখো, কারো ইতিবাচক, ভালো করে দেখো, হ্যাপিনেস, সুখ, ক্যান অনলি বি ফেল্ট, শুধুমাত্র অনুভব করা যেতে পারে, ফ্রম থেকে, সামওয়ানস পজিটিভ এক্সপ্রেশন, মানে কোনো ব্যক্তির ইতিবাচক বহিঃপ্রকাশ থেকে সুখটা অনুভব করা যেতে পারে। ঠিক আছে,
এখন সুখটা কি দেখো তো। মনে করো তোমার কাছে 10,000 টাকা দামের একটা মোবাইল রয়েছে, তোমার একটা ফ্রেন্ডের কাছে 30,000 টাকা দামের একটা মোবাইল রয়েছে। এখন তুমি যদি বলো যে আমি আমার যে মোবাইলটা আছে এটাই এটা আমার এই মোবাইল যেটা আছে তোমার এই মোবাইলটা নিয়ে তোমার ইতিবাচক একটা বহিঃপ্রকাশ আছে, যে মোবাইলটা আমি ভালোভাবে ইউজ করতে পারছি, আমার জন্য মোবাইল যেটা আছে আমার কাছে এটাই যথেষ্ট। অনেক মানুষ আছে, অনেক মানুষের কাছে মোবাইলে নেই, স্ক্রিনশট মোবাইলে নেই, অনেকের কাছে মোবাইলে ইউজ করতে পারে না, কিন্তু আল্লাহ যে তোমাকে সৃষ্টিকর্তা যে তোমাকে একটা মোবাইল দিয়েছে এটা নিয়ে তুমি সন্তুষ্ট, তাহলে এটা তোমার একটা ইতিবাচক বহিঃপ্রকাশ। এই ইতিবাচক বহিঃপ্রকাশটাই মানে সুখ মূলত তখনই আসবে তোমার মধ্যে যখন ইতিবাচক বহিঃপ্রকাশ, তুমি সুখ তখনই অনুভব করবা, তোমার ইতিবাচক বহিঃপ্রকাশ থেকেই তুমি সুখটা অনুভব করতে পারবা। তাহলে এখানে কি বলেছে এই লাইনে ভালো করে দেখো তো, সুখটা তুমি অনুভব করতে পারবে, ইতিবাচক মানে সুখটা অনুভব করা যেতে পারে শুধুমাত্র কোনো ব্যক্তির ইতিবাচক বহিঃপ্রকাশ থেকে। এরপর দেখো তো প্রথমে গ্যাপ না, গ্যাপের পরে কি বলেছে, কন্টেন্টমেন্ট। কন্টেন্টমেন্ট মানে সন্তুষ্টতা, ভালো করে শুনে রাখবা, অর্থ জানা না থাকলে তুমি লিখে রাখবা। কন্টেন্টমেন্ট মানে কি, সন্তুষ্টতা। ইজ ইজ দ্য কি টু হ্যাপিনেস। কি টু মানে চাবিকাঠি। দেখো, সুখের চাবিকাঠি, সন্তুষ্টতা হলো সুখের চাবিকাঠি। এখানে কি বলেছে, উপরের লাইনে বলেছে, ভালো করে লক্ষ্য করো, উপরের এটা একটা বোর্ড কোশ্চেন থেকে নেওয়া এই এক্সাম্পলটা। সুখটা অনুভব করা যেতে পারে কারো বা কোনো ব্যক্তির ইতিবাচক বহিঃপ্রকাশ থেকে। তুমি যদি ইতিবাচক মানে তোমার যা আছে তা নিয়ে যদি তুমি ইতিবাচক বহিঃপ্রকাশ করো মানে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি সুখী। তুমি যদি বলো যে আমার এটা নাই ওটা নাই, আমার বন্ধুর এটা আছে আমার এটা নাই, এগুলো নিয়ে যদি তুমি চিন্তা করতে থাকো তাহলে তুমি সুখী হতে পারবে না। তোমার যা আছে তা নিয়ে তোমাকে সন্তুষ্ট থাকতে হবে। সৃষ্টিকর্তা তোমাকে যা দিয়েছেন, আল্লাহ তোমাকে যা দিয়েছেন তা দিয়ে যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে তুমি সুখী। ঠিক আছে? তাহলে তাই বলছে কি, তাহলে এই যে উপরে যে কথাটা বলেছে এই কথাটার মূল কথা কি, এই কথাটার মূল কথা হচ্ছে সন্তুষ্টতা হলো সুখের চাবিকাঠি। সন্তুষ্টতা হলো সুখের চাবিকাঠি। সেজন্য আমরা এখানে কি দিতে পারি, আমরা এখানে দিতে পারি ইনফ্যাক্ট অথবা কি দিতে পারি, অ্যাকচুয়ালি। ইনফ্যাক্ট অথবা কি দিতে পারি, অ্যাকচুয়ালি। ঠিক আছে? আচ্ছা, আমি তোমাকে আরেকটা দিচ্ছি তো এক্সাম্পল। এটা একটা বোর্ড কোয়েশ্চেন থেকে নেওয়া এক্সাম্পল। এই এক্সাম্পলের আনসারটা তুমি একটু করে দাও, 1 মিনিটেরও কম সময়ে করে দাও। আপনার প্রথম সেন্টেন্সের বাংলা অর্থটা একটু বুঝো, তারপর দ্বিতীয় সেন্টেন্সটা তুমি একটু আনসারটা কি হতে পারে। অলরেডি অনেকেই বুঝে গেছো, অনেকে অলরেডি বুঝে গেছো। কমেন্ট একটু উত্তরটা জানিয়ে দাও, কমেন্ট উত্তর জানিয়ে দাও। উদয় অন্তর্পান্ত, ধন্যবাদ তোমাদেরকে, ক্লাসে যুক্ত হয়েছে উদয় অন্তর্পান্ত। একটু কমেন্ট করে দাও, আজকে এটার আনসারটা কমেন্ট করে দাও। দেখো আমি বুঝাই দিচ্ছি, বাস অনেকে কমেন্ট করেছো। দেখো, ইন্টারনেট ইজ দ্য পার্ট এন্ড পার্সেল অফ আওয়ার লাইফ। মানে ইন্টারনেট, আমি পার্ট এন্ড পার্সেল মানে অবিচ্ছেদ্য অংশ। পার্ট এন্ড পার্সেল মানে কি, পার্ট এন্ড পার্সেল মানে হলো অবিচ্ছেদ্য অংশ। তাহলে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
এটা হচ্ছে এটা এটা একটা বিষয়। ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, এটা একটা বিষয়। এরপরে দেখো, এরপরে কি বলেছে ভালো করে লক্ষ্য করো। উই কান্ট ডু আ সিঙ্গেল ডে উইথাউট ইট। এটা ছাড়া আমরা একদিনও চলতে পারি না। তাহলে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়ার অংশ, ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটা এটা কেন বলা হয়েছে? মূল কথা কি, এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়ার মূল কথা কি? এখানে মূল কথা হচ্ছে আমরা ইন্টারনেট ছাড়া একদিন চলতে পারি না। এটা হচ্ছে মূল কথা। তাহলে যখন আগের লাইনের মূল কথা হচ্ছে এটা, আমরা ইন্টারনেট ছাড়া একদিনও চলতে পারি না, সেজন্য এখানে আমরা ইউজ করতে পারি কি, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে, যারা বুঝতে পেরেছো এটা ডান লিখো, যারা বুঝতে পেরেছো ডান লিখো। সুদীপ বড়ুয়া ইনফ্যাক্ট বলেছে, অ্যাকচুয়ালি বলেছে অনেকেই। ইসফাক অ্যাকচুয়ালি বলেছে, অ্যাকচুয়ালি বলেছে। জাওয়াত রাসিফ, রাজিন অ্যাকচুয়ালি বলেছে। ওকে ওকে, অনেকে আনসার করেছো। বাস, অনেকে বুঝতে পেরেছো, ভালো লাগছে। তোমরা যে বুঝতে পারছো বিষয়টা খুবই ভালো লাগছে। আমরা আহ, পরবর্তী রুলসে চলে যাই, ঠিক আছে? পরবর্তী যে ব্যাপারটা দেখো, পরবর্তী যেটা কি বলেছে এখানে, কারণ বোঝাতে, মানে যখন কারণ বোঝাবে। দেখো আমি শুধু এখানে যা না, বাড়তি কিছু ইনফরমেশন তোমাকে দিব, বাড়তি কিছু স্লাইডের লেখার বাইরে অনেকগুলো তথ্য আমি তোমাকে দিব। এগুলো তুমি সাথে সাথে একটু নোট করে নিবা। যারা মনোযোগ দিয়ে ক্লাসটা করতেছো, তোমাদের অনেক অনেক উপকার হবে, বিশ্বাস করো। ক্লাস শেষে তোমার অনেক ভালো লাগা কাজ করবে তোমার ভিতর, কারণ তুমি আজকের ক্লাসে অনেক কিছু জানতে পারবা। তাহলে দেখো, আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু সাথে সাথে একটু নোট করে নিবা। দেখো, তাহলে এটা কি বলছি, কারণ বোঝাতে। কারণ বোঝাতে আমরা কি ইউজ করব? আচ্ছা, কারণ বোঝাতে দেখো কি বলেছি, কারণ বোঝাতে। কারণ বোঝাতে আমরা কি ইউজ করব ভালো করে দেখো, এখানে সিঞ্চ অথবা এস অথবা বিকজ। সিঞ্চ অথবা এস অথবা বিকজ। তবে এখানে একটু ভালো করে বিষয়টা লক্ষ্য করো। সিঞ্চ এস বিকজ এগুলোর পরে কিন্তু, এগুলো সিঞ্চ এস বিকজ, এটা দ্বারা যখন এই সিঞ্চ এস বিকজ, সিঞ্চ এস মানে যেহেতু, আমরা কিন্তু প্রথম দিকে যখন তোমাকে একটা বাংলা অর্থ সহ কানেক্টরের লিস্ট দিয়েছি, সেখানে আছে, দেখে নিও। কারো যদি আমাদের এই স্লাইড গুলো, তোমার ক্লাসটা এখানে থাকবে, তুমি ক্লাসটা আবার দেখে স্ক্রিনশট নিয়ে নেবা, যে পেজটা তুমি স্ক্রিনশট নিতে পারো নাই, পরে দেখে নিও। এখন সেখান থেকে আছে, এখান থেকে দেখো সিঞ্চ এস বলেছিলাম যেহেতু, অথবা এটা কারণ বোঝাতে ব্যবহৃত হয়। বিকজ, বিকজ কারণ। দেখো, তাহলে কারণ বোঝালেই মূলত তুমি ইউজ করবা সিঞ্চ অথবা এস অথবা বিকজ। কিন্তু এগুলো এগুলো সেন্টেন্সের মধ্যে ইউজের মধ্যে একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি দেখো তো, ভালো করে একটু লক্ষ্য করো। আমি এখানে দুইটা এক্সাম্পল দিছি, ভালো করে আমি তোমাকে একটু এই জিনিসটা একটু বুঝে নাও। যদি সাবজেক্ট ভার্ব, এটা তুমি একটু নোট করে নিবা। সাবজেক্ট ভার্ব, এরপর মনে করো গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব বাকি অংশ। এর সেন্টেন্সের গঠন প্রণালী যদি এরকম হয়, সেন্টেন্সের গঠন প্রণালী যদি এরকম হয়, অর্থাৎ এখানে দেখো মাঝখানে গ্যাপ, গ্যাপের আগে একটা ক্লজ। ক্লজ মানে বাক্য অংশ, তবে সব বাক্য অংশ কিন্তু ক্লজ না। যে বাক্য অংশের মধ্যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকবে, এখানে দেখো মাঝখানে গ্যাপ, আগে সাবজেক্ট ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ। গ্যাপের পরে দেখো এখানে একটা সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব আছে, মানে এটা একটা ক্লজ। ঠিক আছে? তাহলে মাঝখানে গ্যাপ, আগে একটা ক্লজ, পরে একটা ক্লজ। এই যে এই দুই ক্লজের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করবে, যে যেটা সেটা হচ্ছে কানেক্টর। তাহলে এখন দেখো কানেক্টর আমরা কোনটা দিব, ভালো করে লক্ষ্য করো। যদি একটা ক্লজ আরেকটা ক্লজের কারণ বোঝাই, একটা ক্লজ যদি আরেকটা ক্লজের কারণ বোঝাই, তাহলে তুমি এই যে আমরা কি দিব, সিঞ্চ অ্যাজ বিকজ। তাহলে এখানে তোমার উত্তর সিঞ্চও হতে পারবে, অ্যাসও হতে পারবে, অ্যাসও হতে পারবে, বিকজও হতে পারবে। ক্লিয়ার? সিঞ্চ অ্যাজ বিকজ, বুঝতে পারছো? সিঞ্চ অ্যাজ বিকজ, এখানের উত্তরটা তোমার কি হতে পারে, এখানে উত্তরটা হতে পারে সিঞ্চ অথবা অ্যাজ অথবা বিকজ। ভালো করে একটু বোঝানো। দ্বিতীয় আরেকটা ব্যাপার দেখো, প্রথমে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব কমা
কমার পরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এই দুইটা ব্যাপার তোমাকে একটু লিখে নিতে হবে, কেমন? লিখে নিবা। দেখো তো প্রথম সেন্টেন্সে গ্যাপটা কোথায় ছিল? প্রথম সেন্টেন্সে গ্যাপটা কোথায় ছিল? ভালো করে একটু লক্ষ্য করো। প্রথম সেন্টেন্সে গ্যাপটা কোথায় ছিল? দেখো প্রথম সেন্টেন্সে প্রথম স্ট্রাকচারে গ্যাপটা কোথায়? প্রথম স্ট্রাকচারে গ্যাপটা হচ্ছে মাঝখানে। দ্বিতীয় স্ট্রাকচারে, এই জিনিসটা ভালো করে একটু বুঝো, পরীক্ষা এটা বারবার আসে, এটা পরীক্ষায় থাকবেই। দ্বিতীয় স্ট্রাকচারে গ্যাপটা হচ্ছে শুরুতে, তাই না? তাহলে একটা জিনিস মনে রাখবা, যদি এখানে দেখো শুরুতে গ্যাপ আবার মাঝখানে একটা কমা, শুরুতে গ্যাপ মাঝখানে একটা কমা, ঠিক আছে না? তাহলে এই ব্যাপারটা একটু দেখো। আমি লাস্টে তোমাকে কিছু টেকনিক বলবো, কিছু টেকনিক বলবো, এগুলো একটু মনে নোট করে নিবা। এই ব্যাপারটা একটু দেখো তো, এই ব্যাপারটা একটু দেখো। যদি মাঝখানে গ্যাপ থাকে, বিষয়টা ভালো করে ক্লিয়ার করো। যদি মাঝখানে গ্যাপ থাকে, দুই পাশে দুইটা ক্লজ থাকে, একটা ক্লজ যদি আরেকটা ক্লজের কারণ বুঝাই, তাহলে মাঝখানে সিন্ট অ্যাজ বিকজ হতে পারে, মাঝখানে সিন্ট অ্যাজ বিকজ হতে পারে, ক্লিয়ার? আবার শুরুতে যদি গ্যাপ থাকে, শুরুতে যদি গ্যাপ মাঝখানে যদি কমা থাকে, কমার আগে একটা সাবজেক্ট ভার্ব পরে একটা সাবজেক্ট ভার্ব, যদি এরকম থাকে, শুরুতে গ্যাপ থাকে, তাহলে শুরুতে সিঞ্চ দিতে পারবা, শুরুতে তুমি সিঞ্চ দিতে পারবা, ঠিক আছে? শুরুতে তুমি সিঞ্চ দিতে পারবা অথবা এস দিতে পারবা, কিন্তু বিকজ দেওয়া যাবে না। শুরুতে গ্যাপ মাঝখানে কমা থাকলে একটা আরেকটার কারণ বুঝালে সিঞ্চ এস দিবা। বিষয় দুইটা দুইটা ব্যাপার ক্লিয়ার করো প্লিজ, মনোযোগ দাও একটু, খুবই কাজে দিবে তোমাকে বিষয়টা। মাঝখানে গ্যাপ, দুইটা কথা, মাঝখানে গ্যাপ, আগে একটা আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, যদি এরকম থাকে, একটা ক্লজ আরেকটা ক্লজের যদি কারণ বুঝাই, তাহলে মাঝখানে সিঞ্চ এস বিকজ হতে পারে। আবার দেখো শুরুতে গ্যাপ মাঝখানে কমা, কমার আগে সাবজেক্ট ভার্ব, কমার পরে সাবজেক্ট ভার্ব, মানে কমার আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, শুরুতে গ্যাপ থাকে। ভালো করে খেয়াল করো, শুরুতে গ্যাপ থাকলে, মাঝখানে কমা থাকলে, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ থাকলে, একটা ক্লজ আরেকটা ক্লজের কারণ বুঝালে, তাহলে সিন চেস হবে। শুরুতে গ্যাপ থাকলে মাঝখানে কমা থাকলে কখনো বিকজ হবে না। সোজা কথা, এক সেকেন্ডের একটা কথা, মাঝখানে গ্যাপ, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ, একটা ক্লজ আরেকটা ক্লজের, একটা ক্লজ আরেকটা ক্লজের কারণ বোঝালে মাঝখানে সিন চেস বিকজ হতে পারে। যদি শুরুতে গ্যাপ থাকে, মাঝখানে কমা থাকে, একটা ক্লজ আরেকটা ক্লজের কারণ বুঝে, তাহলে সিন চেস হবে, বিকজ হবে না। শুরুতে গ্যাপ থাকলে, মাঝখানে কমা থাকলে কারণ বুঝালে বিকজ হবে না, মাঝখানে গ্যাপ থাকলে কারণ বুঝালে সিঞ্চ হতে পারে, এস হতে পারে, বিকজ হতে পারে। শুরুতে গ্যাপ থাকলে কারণ বুঝালে সিঞ্চ এস হবে, বিকজ হবে না, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার, একটু নোট করে নাও। যারা এটা বুঝতে পেরেছে আবার আনসার গুলো করে দিতে পারবা। এখানে দুইটা এক্সাম্পল আছে, দুইটা এক্সাম্পলের আনসার করে দিতে পারবা। আনসার গুলোর উত্তর বলে দাও। আনসার গুলোর উত্তর বলে দাও সবাই। অনেকে ক্লাস করছে, ধন্যবাদ। অনেকেই যুক্ত হয়েছো, তোমরা যারা যুক্ত হয়েছো সবাই একটু শেয়ার করে দাও। তোমার একটা শেয়ার তোমার বন্ধুরা জানতে পারবে, তাদের উপকার হবে, একটা ইনফরমেশন হলো ওর কাজে লাগবে। তাহলে তুমি যখন একজনকে উপকার করবা, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ দেখবে তোমার উপকার করবে। সো শেয়ার করে দাও, সবাই শেয়ার করে দাও। আরেকজনকে উপকার করার জন্য তুমি একটু শেয়ার করে দাও ক্লাসটা। তাহলে যারা এটা বুঝতে পেরেছো, অনেকে ডান লিখেছো, ভেরি গুড। এবার দেখে আনসার গুলো বসাই দাও। এখানে আনসার কি হতে পারে, একটু আনসার কি হতে পারে, 1 মিনিট সময়। আনসার কমেন্টে বলো, আনসার বলে যাও। প্রথমটার উত্তর অনেকে সিঞ্চ অ্যাজ বিকজ বলেছে, দ্বিতীয়টার উত্তর প্রথমটা বিকজ বলেছে, দ্বিতীয়টা সিঞ্চ বলেছে, রাইট।
বিকজ, বাহ বাহ, অনেকেই সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড ভেরি গুড, যারা যুক্ত আছো সবাই বুঝতে পেরেছো। দেখো তো, এবার আমরা একটু এটা একটু এক্সপ্লেন করি, একটু দেখো এক্সাম্পল গুলো। হি ডিডন্ট গেট জিপিএ 5। ভালো করে লক্ষ্য করো, তোমার কিন্তু বাংলা অর্থ বোঝাটা ফ্যাক্ট। কানেক্টর যখন তুমি তুমি তোমার কাছে এতদিন কানেক্টর কঠিন কেন লেগেছে, কারণ তুমি বাংলা অর্থ না বুঝে প্র্যাকটিস করো না। বাংলা অর্থ বুঝে বুঝে প্র্যাকটিস করবা, আর এই অল্প কিছু রুলস তুমি একটু মাথায় রাখবা, দেন দেখবা ইজি ব্যাপারটা। সব টপিক থেকে সবচেয়ে সহজ টপিক এটা। হি ডিডন্ট গেট জিপিএ 5, কি বলেছে? হি ডিডন্ট গেট জিপিএ 5, ঠিক আছে। আচ্ছা, এখানে বলছে সে জিপিএ 5 পায়নি, ক্লিয়ার। এবং মাঝখানে গ্যাপ, গ্যাপের পরে দেখে হি ডিডন্ট স্টাডি হার্ড, সে কঠোর পড়ালেখা করেনি। আচ্ছা দেখো তো, সে কঠোর পড়ালেখা করেনি। দেখো তো মাঝখানে গ্যাপ, আগে একটা সাবজেক্ট ভার্ব, গ্যাপের পরে আবার একটা সাবজেক্ট ভার্ব। তাহলে আগে মাঝখানে গ্যাপ, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ না? এখন তুমি দেখো একটা ক্লজ কি আরেকটা ক্লজের কারণ বোঝাচ্ছে কি না, ভালো করে দেখো। হি ডিডন্ট গেট জিপিএ 5, সে জিপিএ 5 পায়নি। ওদিকে বলেছে হি ডিডন্ট স্টাডি হার্ড, আচ্ছা সে জিপিএ 5 পায়নি। এরপরে বলেছে সে কঠোর পড়ালেখা করেনি, তাহলে সে কঠোর পড়ালেখা করেনি, এটা হলো কারণ। এটা এই কারণেই সে কি পায়নি, জিপিএ 5 পায়নি। তাহলে সে জিপিএ 5 পায়নি, তার কারণ কি? তার কারণ হচ্ছে সে কঠোর পড়ালেখা করেনি। তাহলে কারণ বোঝাচ্ছে, তাই তো, কারণ বোঝাচ্ছে। সুতরাং এখানে আনসার বিকজ দেওয়া যাবে, সিন্স দেওয়া যাবে, এস দেওয়া যাবে। তুমি সাধারণত বিকজ আর এস ইউজ করিও, এটা অনেকটা অ্যাপ্রোপ্রিয়েট। বিকজ অথবা কি দিতে পারো, এস, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো দ্বিতীয়টা, শুরুতে গ্যাপ না, শুরুতে গ্যাপ না, গ্যাপের পরে দেখো তো সাবজেক্ট ভার্ব, কমা, কমার পরে আবার দেখো তো সাবজেক্ট ভার্ব না? হ্যাঁ, তাহলে এই যে দ্বিতীয় স্ট্রাকচারের সাথে মিলে গেছে। তাহলে দ্বিতীয় স্ট্রাকচারের সাথে যখন মিলেছে, এখন আমরা দেখব কারণ বোঝাচ্ছে কিনা। এগুলো হবে যে তখন যদি অর্থ কারণ বোঝাই, অন্য কিছু বোঝালে না, কিন্তু এরকম গঠন মডেল আবার বিপরীতও বোঝাতে পারে। যদি কারণ বোঝাই, শুধুমাত্র কারণ বোঝালে, এগুলো কখন? কারণ বোঝালে। আমি বারবার বলি, কেউ ভুল বুঝিও না, এগুলো তখনই ইউজ হবে কারণ বোঝালে, ঠিক আছে। কারণ বোঝালে, কারণ বোঝাচ্ছে কিনা একটু দেখো। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। ওদিকে বলছে কমা দিয়ে, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে যোগদান করতে পারলো না। আচ্ছা, সে ক্লাসে যোগদান করতে পারলো না, এটা একটা বিষয়। এটার কারণ কি? এটার কারণ সে অসুস্থ ছিল, তাহলে কারণ বোঝাচ্ছে, তাই তো। সে ক্লাসে যোগদান করতে পারলো না, তার কারণ সে অসুস্থ ছিল, কারণ বোঝাচ্ছে। কারণ বোঝালে শুরুতে গ্যাপ থাকলে কি বলছে, সিন্স অথবা এস। তাহলে বিকজ কিন্তু দেওয়া যাবে না, এখানের উত্তর হবে, এখানের উত্তর হবে তাহলে কি, সিন্স অথবা এস। দেখো আমরা অর্থটা যদি এভাবে এক্সপ্লেন করি, সিন্স আর এস অর্থ কি, যেহেতু, যেহেতু মানে এটাও কারণ বোঝাই। সিন্স যেহেতু, হি ওয়াজ ইল যেহেতু সে অসুস্থ ছিল, কমা, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে ক্লাসে যোগদান করতে পারলো না। যেহেতু সে অসুস্থ ছিল, সেহেতু সে ক্লাসে যোগদান করতে পারলো না। তাহলে এটা ক্লাসে যোগদান করতে না পারার কারণ হচ্ছে কি, সে অসুস্থ ছিল, কারণ বোঝাচ্ছে। ক্লিয়ার? আবারও বলে দিই, এক সেকেন্ডে উত্তরটা এটা থেকে আমরা বেরিয়ে যাব, আটটাতে চলে যাব। মাঝখানে গ্যাপ থাকলে, আগে একটা ক্লজ পরে একটা ক্লজ থাকলে, একটা ক্লজ আরেকটা ক্লজের কারণ বুঝালে মাঝখানে দিবে কি, বিকজ অথবা এস। শুরুতে গ্যাপ থাকলে, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, কমা, কমার পর আবার সাবজেক্ট ভার্ব থাকলে, তাহলে একটা আরেকটার কারণ বোঝালে শুরুতে দিবা কি, সিন্স অথবা এস। শুরুতে গ্যাপ থাকলে বিকজ দিবা না। শুরুতে গ্যাপ, মাঝখানে বিকজ কিন্তু দেওয়া যায়, কিন্তু মাঝখানে কমা থাকলে কখনো হবে না। ভালো করে বুঝে নিও, মাঝখানে কমা থাকলে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, সাবজেক্ট ভার্ব কমা, কমার পর আবার সাবজেক্ট ভার্ব, এই ধরনের স্ট্রাকচারে কিন্তু কখনো বিকজ হবে না, ঠিক আছে। এখানে এক্ষেত্রে কি হবে, কারণ বোঝালে সিনচেস দিবা। বিষয়টা ভালো করে খেয়াল করো, মাঝখানে কিন্তু কমা, মাঝখানে কিন্তু কমা থাকবে, ঠিক আছে। ওকে, ডান। আশা করি এটা সবাই বুঝতে পেরেছো। থ্যাংক ইউ। এই রুলটাতে মনোযোগী থাকার জন্য ধন্যবাদ। অনেকেই বুঝতে পেরেছো, কমেন্টে জানিয়েছো। এবার আমরা পরবর্তী স্লাইডে চলে যাই, ঠিক আছে। আমাদের পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী যেটা, যেটা তোমাকে একটু আরেকটু মনোযোগ থাকতে হবে, আরেকটু মনোযোগ থাকতে হবে এই রুলটা বোঝার জন্য। দেখো, এই রুলটা একটু বুঝবা, এই রুলটা বোঝার পরে আমি তোমাকে এক্সাম্পল বলবো। এই যে এক্সাম্পল গুলো তোমাকে করে দিতে হবে কোনো ঘটনার ধারাবাহিকতা বোঝাতে। ধারাবাহিকতা, যেমন আমরা প্রথমে, আমরা আজকে অনেকগুলা কাজ করব,
প্রথমত এটা করব, দ্বিতীয়ত ওই কাজটা করব, তৃতীয়ত এই কাজটা করব, চতুর্থত ওটা করব, পঞ্চমত ওটা করব। এভাবে যখন এভাবে যখন ধারাবাহিকভাবে কোনো কিছু বোঝাবে, মানে কোনো কিছুর যখন ধারাবাহিকতা বোঝাবে, এই ধারাবাহিকতা বোঝালে তুমি ইউজ করবা ফার্স্টলি, মানে প্রথমত। ফার্স্টলি মানে কি প্রথমত, প্রথমত, দ্বিতীয়ত যেটা সেকেন্ডলি, তৃতীয়ত হচ্ছে থার্ডলি, এরপর হচ্ছে চতুর্থ, ফোর্থলি, এরপর চূড়ান্ত ভাবে মানে এট লাস্ট অথবা ফাইনালি। ঠিক আছে, এরকম বলা যাবে। তাহলে ধারাবাহিকতা বোঝালে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এভাবে এগুলো ইউজ করবা। ঠিক আছে, তো বাস এখানে এক্সাম্পল গুলো এখন তুমি পাবে। তুমি আগে দেখবা যে ধারাবাহিকতা বোঝাচ্ছে কিনা। যদি দেখো যে ধারাবাহিকতা বোঝাচ্ছে, তাহলেই এগুলো হবে। ক্লিয়ার? এখানে আমি জাস্ট ওই অংশটা তুলে ধরেছি বোর্ড কোশ্চেন থেকে, যে কোশ্চেনের মধ্যে ধারাবাহিকতা আছে। তুমি একটু দেখো তো কমেন্ট গুলা, কমেন্টের মধ্যে তুমি আনসার বসাই দাও তো। ঋত্বিক চৌধুরী, স্যার এমবি দিলে ভালো হতো সবাইকে। যাদের আজকের ক্লাসটা করে অনেক উপকার হবে, তোমার এমবি লস হবে না। যতটুকু এমবি খরচ হচ্ছে তার থেকে হাজার হাজার গুণ তোমার লাভ হবে। আজকের ক্লাসটা থেকে তুমি জানতে পারবে অনেক কিছু, আশা করছি। একটু মনোযোগী থাকো। ঠিক আছে, উম এখন 1 মিনিটেরও কম সময় এগুলোর আনসার বলে দাও। এটার আনসার বলে দাও। আনসার লিখে ফেলো। আনসার কি হতে পারে তুমি একটু মনোযোগ দিয়ে ট্রাই করো, এটা ধারাবাহিকতা বোঝাচ্ছে কিনা। যদি দেখো যে ধারাবাহিকতা বোঝাচ্ছে, তাহলে উত্তর ধারাবাহিকতা বোঝালে কি হয়, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি। ঠিক আছে, ধারাবাহিকতা বোঝাচ্ছে কিনা ভালো করে লক্ষ্য করো। আনসার করো, কমেন্ট, তোমাদের কমেন্ট আসলে আমি যাবো। কমেন্ট করো, আনসার কমেন্ট করো। ভুল হলে ভুল হোক, আমি দেখতে চাই তোমরা বুঝছো কিনা। তুমি বুঝতে পারলে আমার আজকের ক্লাসের সার্থকতা। কমেন্টে জানাও, কমেন্টে জানাও বাস। এমডি হাসান, হাসান বলছে তো এখানে কিন্তু গ্যাপ তিনটা, তিনটা গ্যাপ, তিনটা উত্তর লিখতে হবে। এই গ্যাপে কি হবে, এই গ্যাপে কি হবে, এই গ্যাপে কি হবে, তিনটা উত্তর লিখতে হবে তোমাকে। হম এখানে একটা ফুল স্টপ হবে। আচ্ছা, এখানে একটা ফুল স্টপ হবে। হম তাহমিনা, তাহমিনা বলেছে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, বা তাহমিনা। সৃষ্টি দে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি বলেছে। সৃষ্টি দে উত্তর দিয়েছে। সাফিন, সাফিন, সাফিন অনেক ভালো ছেলে, উত্তর দিয়েছে, ভেরি গুড। নীল, জেসমিন আক্তার। আচ্ছা, জেসমিন আক্তার বলছে বুঝাই দেন আবার। জেসমিন আক্তার বুঝে নাও, এখানে লেখাই আছে কোনো কিছুর, কোনো বিষয় বা কোনো ঘটনার ধারাবাহিকতা বুঝালে এই ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এভাবে ফোর্থলি, এভাবে এভাবে যাবে, এবং সর্বশেষ যেটা ফাইনালি হবে। ঠিক আছে, উম, অনেক সময় কানেক্টরে সর্বশেষটার ক্ষেত্রে ফাইনালি বসে না, মানে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি এতটুকু, এরপরে অন্য অন্য কোনো রুলসে পড়ে যায়। বাহ, অনেকেই উত্তর করছে, ভেরি গুড। অনেকেই বুঝতে পারছো, ভালো লাগছে অনেক। আচ্ছা, ঠিক আছে। এই তো দেখো তো একটু আমরা বলি, ট্রিজ আর ভেরি এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স। এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। এক্সিস্টেন্স মানে কি? এক্সিস্টেন্স মানে অস্তিত্ব। গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুব প্রয়োজন। গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুব প্রয়োজন। আচ্ছা, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুব প্রয়োজন কেন? এগুলোর এটা ধারাবাহিকভাবে বিষয়গুলো দিছে কিনা একটু দেখো। এটা বলেছে ইট গিভস আস, ইট মানে ট্রি কে বোঝাবে, গাছকে। এটা একটা সিঙ্গুলার করে দিছে আর কি, এখানে যদিও ট্রিস আছে। ইট গিভস আস অক্সিজেন, এটা আমাদেরকে অক্সিজেন দেয়। আচ্ছা, এটা একটা বুঝলাম, গাছ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। এখানে কতগুলো ধারাবাহিকতা দিয়েছে, এটা আমাদেরকে অক্সিজেন দেয়। দ্বিতীয় কি বলেছে দেখো তো, শুধু প্রথমটা দেখ, প্রথমটা পরেই কিন্তু তুমি বুঝতে পারবে না এটা ধারাবাহিকতা বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না, এই জন্য তোমাকে পুরোটা পড়তে হবে। এরপরে বলেছে ইট প্রোভাইডস ফুড অ্যান্ড শেল্টার, এটা খাদ্য এবং আশ্রয় সরবরাহ করে। এরপরে বলেছে ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড, এটা কার্বন ডাইঅক্সাইড নেয়।
তাহলে দেখো তো, প্রথমে বলেছে গাছপালা আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। এক্সিস্টেন্স অর্থ কি? এক্সিস্টেন্স অর্থ অস্তিত্ব, এটা নাউন। আওয়ার, আওয়ার এটা হচ্ছে পসেসিভ এডজেক্টিভ, পসেসিভ এডজেক্টিভ। ঠিক আছে। প্রনাউনের লিস্ট, প্রনাউনের লিস্ট, যাদের প্রয়োজন, যাদের প্রয়োজন আমাদের অফিসে চলে আসবে প্রনাউনটা। প্রনাউনের যে লিস্ট আছে, প্রনাউনের সাবজেক্ট প্রনাউন, অবজেক্ট, কমপ্লিমেন্ট প্রনাউন, পসেসিভ এডজেক্টিভ, পসেসিভ আবার দুইটা, পসেসিভ এডজেক্টিভ, পসেসিভ প্রনাউন, রিফ্লেক্সিভ প্রনাউন, এই ব্যাপারগুলো তোমরা জানাতে। এই যে আওয়ার, আওয়ারটা কিন্তু পসেসিভ এডজেক্টিভ। উই সাবজেক্ট, উই এর অবজেক্ট কি? আস, আর পসেসিভ এডজেক্টিভ হচ্ছে আওয়ার। তাহলে এটা অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভের পরে এটা কি? নাউন। এক্সিস্টেন্স এটা নাউন। আচ্ছা, পার্ট অফ স্পিচ নিয়ে এডমিশনের অনেকগুলো ক্লাস করাবো আশা করছি সামনে, তখন বুঝাবো এগুলো। এখন দেখো, গাছপালা আমাদের অস্তিত্বের জন্য খুব প্রয়োজন। গাছপালা যে আমাদের অস্তিত্বের জন্য খুব প্রয়োজন, এগুলো এখানে ধারাবাহিকভাবে দিছে। প্রথমত, প্রথমত ফার্স্টলি, ফার্স্টলি প্রথমত ইট গিভস আস অক্সিজেন, প্রথমত এটা আমাদেরকে অক্সিজেন দেয়। সেকেন্ডলি ইট প্রোভাইডস ফুড অ্যান্ড শেল্টার, দ্বিতীয়ত এটা খাদ্য এবং আশ্রয় সরবরাহ করে। তাহলে এটা কি দিব? সেকেন্ডলি। তৃতীয়ত এটা খাদ্য এবং আশ্রয় সরবরাহ করে। এরপর দেখো তো, ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড, তৃতীয়ত, থার্ডলি, তৃতীয়ত এটা কার্বন ডাইঅক্সাইড নেই। গাছের আরো অনেক উপকারিতা রয়েছে, এটা তৃতীয়ত, থার্ডলি পর্যন্ত এখানে দেওয়া আছে। এরপর হয়তো অন্য কোনো রুলে চলে যেতে পারে, ঠিক আছে, বা ফাইনালি না, এটা থার্ডলি, তৃতীয়ত আমাদেরকে ইট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড। তাহলে গাছ আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন, এটা ধারাবাহিকতা বুঝাইছে, সেজন্য ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি হয়েছে। জাস্ট তুমি এটা মনে রাখো, ধারাবাহিকতা বুঝালে ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি অনেকেই বুঝতে পেরেছো সবাই। যারা বুঝতে পেরেছো ডান লিখো, যারা বুঝতে পেরেছো ডান লিখো, যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও, যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও। ডান লিখেছো? ডান লিখে দাও। ওকে, বুঝতে পেরেছো? অনেকে লিখছো, ভেরি গুড। বুঝে গেছে এটা না? আমরা পরবর্তী রুলে চলে যাই। পরবর্তী রুলটা, পরবর্তী রুলটা দেখো। অনেকে ক্লাস করছে, খুব ভালো লাগছে। অনেকেই একটু শেষ পর্যন্ত থাকো। আজকের ক্লাসটা তুমি নোট করে ফেলো, এগুলো যেটা তুমি নোট করো তোমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে, এর সাথে সাথে একটু স্ক্রিনশট নিয়ে তোমার পরে দেখে স্ক্রিনশট নিয়ে নিবা। ঠিক আছে, ক্লাসটা তোমার জন্য খুবই উপকারী। দেখো, কানেক্টর নিয়ে সবার একটু সমস্যা থাকে আমি জানি। তো আজকের ক্লাসের পরে তুমি শুধু বোর্ড কোয়েশ্চেন গুলো প্র্যাকটিস করবা, দেখবা তুমি অনেকগুলোই আনসার তুমি রাইট করতে পারছো, তোমার আর কোনো প্রবলেমই হবে না। তাহলে আসো এখানে, এবার আসো এরপরের ব্যাপারটা দেখো। দেখো তো, এই দেখো, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরো একটা বিষয় বা ঘটনা যোগ করতে, ভালো করে লক্ষ্য করো। একটা বিষয়, দেখো তো, একটা বিষয়, যেমন আমি যদি বলি হি, দেখো, দেখো, আমি যদি বলি, এক মিনিট, এক মিনিট, একটু ধৈর্য ধরো, আমি ঠিক করতেছি। এক মিনিট দেখো সবাই। ক্লিক করুন। দেখো, ওটাতে ক্লোজ হবে। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, দেখো, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরো একটা বিষয় বা ঘটনা যোগ করতে, যেমন দেখো,
যেমন আমি বলি দিস ইজ মাই আঙ্কেল। উনি আমার আঙ্কেল, আমি তোমাকে পরিচয় করাই দিচ্ছি মনে করো আমার আঙ্কেলের সাথে, যে দিস ইজ মাই আঙ্কেল, এটা উনি আমার আঙ্কেল। এরপরে গ্যাপ দিলাম, এরপর বললাম হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। দেখো এখন ভালো করে লক্ষ্য করো তো, দিস ইজ মাই আঙ্কেল এটা একটা বিষয় না? কি বলেছি? একটা বিষয় বা ঘটনার সাথে। দেখো এটা একটা বিষয় না, এটা একটা বিষয়। দিস ইজ মাই আঙ্কেল এটা একটা বিষয়, ঠিক আছে না? এটা একটা বিষয়। তো এই বিষয়ের সাথে এখানে গ্যাপ, গ্যাপের পরে দেখো হি ইজ আ টিচার, হি ইজ আ টিচার। তাহলে এই যে তিনি একজন শিক্ষক, এটা আরেকটা বিষয় না? এটা একটা বিষয় না? তাহলে লক্ষ্য করো তো, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরো একটা বিষয় বা ঘটনা যোগ করতে আমরা কি ইউজ করবো? অ্যান্ড অথবা দেন। তবে অ্যান্ড যেখানে, দেন কিন্তু সবসময় একই জায়গায় হতে পারে না, দেন ইউজের একটু পার্থক্য রয়েছে। পার্থক্যটা আমি বলবো, একটু দেখো। কিছুক্ষণ পরে দেন কোথায় ইউজ করবো একটু বলবো, ইজিলি একটা ওয়ে তোমাকে দিব যেখানে দেন ইউজ করবা। আচ্ছা, তো একটা বিষয় বা ঘটনার সাথে আরো একটা বিষয়, যখন একটা বিষয়ের সাথে যখন আরো একটা বিষয় তুমি যোগ করবা তখন ইউজ করবে কি এন্ড অথবা দেন। তবে মাঝখানে গ্যাপ থাকলে তুমি ইউজ করবে কিছু কি এন্ড। ক্লিয়ার? দেন কোথায় ইউজ করবে, 1 মিনিট একটু বলতেছি, এটা শেষ করে আগে তারপর বলছি। দেখো দিস ইজ মাই আঙ্কেল এটা একটা কি বিষয়, হি ইজ আ টিচার তিনি একজন শিক্ষক এটা আরেকটা বিষয়। তাহলে এই বিষয়ের সাথে আমি এই বিষয়টা কি করে দিলাম, যোগ করে দিলাম। তাহলে আমরা মাঝখানে কি দিব, এন্ড। দিস ইজ মাই আঙ্কেল এটা আমার আঙ্কেল, অ্যান্ড হি ইজ আ টিচার এবং তিনি একজন শিক্ষক। ঠিক আছে? দেখো তাহলে একটা বিষয়ের সাথে আরো একটা বিষয় যোগ করতে আমরা কি ইউজ করবো, অ্যান্ড অথবা দেন ইউজ করবো। তো মাঝখানে গ্যাপ থাকলে তুমি কি ইউজ করবা, অ্যান্ড ইউজ করবা। দেন কখন ইউজ করবে একটা বিষয় শোনো, যেমন দেখো যদি একটা সেন্টেন্স দেওয়া আছে, মানে একটা বিষয় দেওয়া আছে, ঠিক আছে? যেমন দা পুয়ার, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি কিছুদিন আগে স্টুডেন্টদেরকে এক্সাম্পলটা করাইছিলাম, বুঝাই দিয়েছিলাম তখন ক্লাসে, অফলাইন ক্লাসে। তো এই বিষয়টা একটু দেখো, দা পুয়ার, আচ্ছা পুয়ার হচ্ছে গরিব, এটা অ্যাজেক্টিভ, কিন্তু অ্যাজেক্টিভের আগে যখন আর্টিকেল দা বসবে তখন সেটা আর অ্যাজেক্টিভ থাকে না, সেটা হয়ে যায় প্লুরাল কমন নাউন। এখন এটার অ্যাজেক্টিভ নেই, এটা এখন কি হয়ে গেছে, নাউন হয়ে গেছে। এটা কি নাউন, প্লুরাল কমন নাউন। দা পুয়ার মানে গরিবরা, দা পুয়ার সাফার মোস্ট, গরিবরা খুব কষ্ট পায়, হুয়েন যখন, দ্য ইলেকট্রিসিটি, when the electricity goes off, যখন বিদ্যুৎ চলে যায়। দেখো এই বিষয়টা লক্ষ্য করো, গরিবরা খুব কষ্ট পায় যখন বিদ্যুৎ চলে যায়, ঠিক আছে না? এরপর দেখো ড্যাশ, দে ইউজ হ্যান্ড ফ্যান্স, হ্যান্ড ফ্যান্স টু ফ্যান themselves। ভালো করে লক্ষ্য করো, দেন আমি তোমাকে শিখাচ্ছি কিন্তু দেন কোথায় ইউজ করবা, তাই না? আমি তোমাকে দেখাচ্ছি দেন কোথায় ইউজ করবা, ভালো করে লক্ষ্য করো। তাহলে আমরা এন্ড কোথায় ইউজ করবো বুঝে গেছি, এন্ড কোথায় ইউজ করবো বুঝে গেছি। এখন দেখো দেন কোথায় ইউজ করবা। আমি কি বলেছি, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরো একটা বিষয়, আরো একটা বিষয় যোগ করতে আমরা ইউজ করবো এন্ড অথবা দেন। তাহলে এন্ড কোথায়, যদি মাঝখানে গ্যাপ থাকলে আগে একটা বিষয় পরে আরো একটা বিষয় যোগ করবে তারপরে এন্ড দিবা। কিন্তু দেন কখন দিবা, যখন দেখবা যে প্রথম একটা সেন্টেন্স আছে, দ্য পুয়ার সাফার মোস্ট, গরিবরা খুব কষ্ট পায়, হোয়েন যখন, দ্য ইলেকট্রিসিটি গোস অফ যখন বিদ্যুৎ চলে যায়, এটা একটা বিষয়। এরপর দেখো তো দে ইউজ হ্যান্ড ফ্যান্স, এখানে যে প্রথমে যে হ্যান্ড ফ্যান্স আছে এটার অর্থ হচ্ছে হাত পাকা। এখানে যে ফ্যান্স আছে এটা কিন্তু নাউন। টু এরপর আমরা জানি ইনফিনিটিভ মানে কি, টু প্লাস ভি1, টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভি1। এটা কত, টু এর পরে ভি1 না, তাহলে এটা হচ্ছে কি ইনফিনিটিভ, এটা কি ইনফিনিটিভ। এখানে ফ্যানটা কি, তাহলে এখানে ফ্যানটা ভার্ব, এখানে ফ্যানটা কি, এখানে ফ্যানটা নাউন। ক্লিয়ার? তাহলে দেখো তো
দে ইউজ, আগে একটা বিষয় বলেছে কিন্তু আগের বিষয়টা কি, গরিবরা খুব কষ্ট পায় যখন বিদ্যুৎ চলে যায়, এটা একটা বিষয়। এরপরে বলছে দে ইউজ হ্যান্ড ফ্যান, তারা হাত পাখা ব্যবহার করে টু ফ্যান দেমসেলফ, নিজেদেরকে বাতাস করানোর জন্য। এখানে ফ্যান মানি টু এর পরে যে ফ্যান আছে এই ফ্যানটার অর্থ বাতাস করানো, নিজেদেরকে বাতাস করানোর জন্য। তাহলে এখানে দেখো এটা আরেকটা বিষয় না, তাহলে আগের বিষয়টার সাথে এই বিষয়টা যোগ করছে না। এখন আমরা ইউজ করবো শুরুতে গ্যাপ থাকলে তখন দিবা যে তুমি কি দেন, মানে এটার অর্থ কি দাঁড়ায় জানো? তাহলে প্রথমে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, ওই সেন্টেন্সে একটা বিষয় লেখা থাকবে, এরপরে যদি ওই বিষয়টার সাথে আরো একটা বিষয়, এর পরের লাইনে যদি প্রথমে গ্যাপ থাকে এবং আরো একটা বিষয় যুক্ত হয় তখন তুমি ইউজ করবে যে কি দেন। ঠিক আছে, অনেক সময় কিন্তু এন্ড ও সেন্টেন্সের শুরুতেও এন্ড দেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো তো এটার অর্থ কি দাঁড়ায়, দ্য পুয়ার সাফার মোস্ট, গরিবরা খুব কষ্ট পায়, হোয়েন দ্য ইলেকট্রিসিটি গোস অফ, যখন বিদ্যুৎ চলে যায় তখন। দেন মানে কি এখানে কি হয়েছে, এখানে দেন মানে কি হয়েছে তখন, তখন দে ইউজ হ্যান্ড ফ্যানস, তখন তারা হাত পাখা ব্যবহার করে টু ফ্যান দেমসেলভস, নিজেদেরকে বাতাস করানোর জন্য। ঠিক আছে, ওকে। তাহলে একটা তুমি এটা মনে রাখো, একটা বিষয়ের সাথে আরেকটা বিষয় যোগ করতে আমরা কি ব্যবহার করি, একটা বিষয় বা ঘটনার সাথে অন্য আরো একটা বিষয় বা ঘটনা যোগ করতে আমরা ইউজ করবো এন্ড অথবা দেন। ঠিক আছে, এটা মাঝখানে গ্যাপ হতে পারে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ হতে পারে। যদি মাঝখানে গ্যাপ হয় তাহলে আগের ক্লজ আর পরের ক্লজ দেখবা। যদি দেখো যে আগের ক্লজের যে বিষয়টা আছে ওই বিষয়টার সাথে আরো একটা বিষয় যোগ করছে তাহলে এন্ড দিবা। যদি শুরুতে গ্যাপ থাকে তাহলে আগের সেন্টেন্সটা দেখবা, পরের সেন্টেন্সে যদি দেখো যে তুমি আগের সেন্টেন্সের সাথে একটা বিষয় এখানে আরো একটা বিষয় যোগ হয়েছে তখন তুমি অর্থ যদি তখন বুঝাই, অর্থ যদি কি বুঝাই, অর্থ তখন বুঝালে দেন দিবা। ঠিক আছে, অর্থ তখন দিয়ে মিলাই দেখবা। ঠিক আছে, যদি দেখো যে মিলে গেছে তখন তুমি দেন দিবা। আচ্ছা, এবার তাহলে বুঝে গেছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও 1 মিনিটে। স্ক্রিনশট নিয়ে নাও, বুঝে গেছো না বিষয়টা? যারা বুঝেছো ওরা ডান লিখে দাও, যারা বুঝে গেছো অনেকে ক্লাস করছো, ভেরি গুড। যারা শুরু থেকে ছিল সবাই এখনো আছো, ধন্যবাদ তোমাদেরকে ধৈর্য ধরে ক্লাসটা করার জন্য। আমরা এটা কিন্তু একটু মজা করে করে করতেছি, তাই না? দেখো, এবার তোমাদের কাজ হচ্ছে, এবার তোমাদের কাছে 1 মিনিটেরও কম সময়, এটার আনসার কমেন্ট করে দিবা। যারা বুঝতে পেরেছো ডান লিখো, ডান লিখার পরে এটার এক্সাম্পলের উত্তরটা বসাই দাও। উত্তরটা কি হবে কমেন্টে লিখে দাও, লিখে দাও 1 মিনিটের কম সময় উত্তরটা লিখে দাও ফার্স্ট। 1 মিনিটেরও কম সময় তুমি উত্তরটা করে ফেলো। যারা এখনো ক্লাসে আজকের ক্লাসে শেয়ার করো নাই প্লিজ শেয়ার করে দাও, উত্তরটা বসাই দাও, উত্তরটা কমেন্টে জানাই দাও, উত্তরটা কমেন্টে জানাই দাও বাস। তাহমিনা, তাহমিনা, সাফিন, সাফিন এন্ড তাহমিনা, তাহমিনা আনসার বলেছে। সৃষ্টি, সাফিন, সাফিন আনসার বলেছে। বা সাফিন ভেরি গুড, তাহমিনা ভেরি গুড, সৃষ্টি ভেরি গুড, হাসান ভেরি গুড, আনসার বলে যাও। মিফতাউল ইসলাম ভেরি গুড, সোহাগ ভেরি গুড। বাহ, ধন্যবাদ তোমাদেরকে যারা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, নোট করতেছো। ইসমাত, সুমি, ইসফাক, সোমেশ চৌধুরী, সোমেশ চৌধুরী, ইমরিয়ান, অনেকে অ্যান্সার করছে, ভেরি গুড। দেখো তো বিষয়টা, দিস ইজ, দেখো, দিস ইজ মাই ব্রাদার, দিস ইজ মাই ব্রাদার। দেখো এটা আমার ভাই, ভালো করে লক্ষ্য করো, এটা আমার ভাই, এটা একটা বিষয়, এটা একটা বিষয় গেল, তাই না? মাঝখানে গ্যাপ, গ্যাপটা কোথায় দেখো মাঝখানে। এরপর বলছে হি ইজ আ বিজনেসম্যান, সে একজন ব্যবসায়ী। তাহলে সে আমার ভাই, এটা একটা বিষয়। এরপর বলছি সে একজন ব্যবসায়ী, এটা আরো একটা বিষয় না, আরো একটা বিষয় যোগ করতেছে এবং মাঝখানে গ্যাপ। তার আনসার কি দিব, এন্ড, উত্তর এন্ড। যারা উত্তর এন্ড বলেছো, যারা উত্তর এন্ড বলেছো সঠিক হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আমরা পরবর্তীটাতে চলে যাই, কেমন? পরবর্তীটাতে বাস
পরবর্তীটাতে যাই। দেখো, পরবর্তীটাতে যে আমরা কাছাকাছি চলে এসেছি, পরবর্তীটাতে যাই। দেখো, দেখো, মূল বিষয় বা ঘটনার সাথে, দেখো, মূল বিষয় অথবা মূল ঘটনা, ভালো করে লক্ষ্য করো, মূল বিষয় অথবা হুম মূল বিষয় অথবা মূল ঘটনা, ভালো করে দেখো, মূল বিষয় অথবা মূল ঘটনা সাথে আরো অতিরিক্ত কিছু, মূল বিষয় মানে মূল যে বিষয়টা, প্রথম সেন্টেন্সে মনে করো, একটা সেন্টেন্সে মনে করো মূল একটা বিষয় বলছে, এরপর আরো একটা অতিরিক্ত বিষয় যোগ হবে, তখন তুমি ইউজ করবা বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন, এগুলো ইউজ করবা। এগুলো এছাড়াও, এগুলোর অর্থ কি এছাড়াও। তাহলে বুঝছো, এগুলো তোমরা তোমরা বারবার তোমাদের পরীক্ষায় বারবার তোমরা বিসাইডস বসাইছো, এক্সারসাইজ করার সময় মোর ওভার বসাইছো। এগুলো কেন বসাতে হয়েছে? কারণ প্রথমে যে লাইনটা আছে, ওই লাইনটার সাথে তুমি দেখেছো আরো একটা অতিরিক্ত তথ্য যোগ হয়েছে। প্রথমে একটা সেন্টেন্স আছে, ভালো করে বিষয়টা লক্ষ্য করো, প্রথমে একটা সেন্টেন্স আছে, এরপরে আরো একটা অতিরিক্ত, ওই সেন্টেন্সের সাথে আরো একটা অতিরিক্ত তথ্য প্রথম সেন্টেন্সে একটা তথ্য দেওয়া আছে, একটা মূল বিষয়। প্রথম সেন্টেন্সে মনে করো, বা প্রথম দুইটা সেন্টেন্সে মূল বিষয় দেওয়া আছে, প্রথম সেন্টেন্সে মনে করো মূল বিষয় দেওয়া আছে, এর পরের সেন্টেন্সে আরো একটা অতিরিক্ত অতিরিক্ত কিছু যোগ হয়েছে, অতিরিক্ত আরো একটা বিষয় যোগ হয়েছে, তখন তুমি কি দিবা? বিসাইডস অথবা মোর ওভার অথবা ফার্দার মোর অথবা ইন এডিশন। ক্লিয়ার? এগুলো সাধারণত সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে তখন বসে। তাহলে এটা কখন ইউজ করবা? সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে তখন ইউজ করবা। ঠিক আছে? তাহলে ভালো করে লক্ষ্য করো, যদি একটা বিষয়, মূল বিষয় দেওয়া থাকে, যেমন মূল বিষয় যদি দেওয়া থাকে, এক্সাম্পলটা তুমি বুঝবা, এক্সারসাইজ করতে গেলে এটা প্র্যাকটিস করতে গেলেই পারবা। প্রথম একটা বিষয় দেওয়া আছে, এরপরে যদি তুমি দেখো আরো একটা বিষয়, আরো একটা অতিরিক্ত কিছু, আরো একটা বিষয় না, আরো এক অতিরিক্ত কিছু যোগ হয়েছে। মূল বিষয় দেওয়া আছে, কিন্তু মূল বিষয়ের সাথে অতিরিক্ত আরো একটা কিছু যোগ হয়েছে, তখন তুমি ইউজ করবা বিসাইডস, মোর ওভার, ফার্দার মোর, ইন এডিশন। ঠিক আছে? যেমন এক্সাম্পলটা দেখো, আই লাইক অরেঞ্জ, আমি অরেঞ্জ পছন্দ করি, এটা হচ্ছে মূল বিষয়। মূল বিষয়কে আমি অরেঞ্জ পছন্দ করি, ঠিক আছে না? এরপর ফুল স্টপ, আমি অরেঞ্জ পছন্দ করি, এটা হচ্ছে মূল বিষয়। এরপর দেখো, আই লাইক ম্যাঙ্গো অলসো, আমি আমও পছন্দ করি। তাহলে অতিরিক্ত আরো একটা বিষয় যোগ হয়েছে না? এখানে তুমি লিখতে পারো বিসাইডস অথবা মোর ওভার। ঠিক আছে? বিসাইডস অথবা মোর ওভার তুমি লিখতে পারো, ফার্দার মোর, ইন এডিশন লিখতে পারো। তাহলে দেখো তো, আমি অরেঞ্জ পছন্দ করি, এছাড়াও আমি আমও পছন্দ করি। ঠিক আছে? এছাড়া আমি আমও পছন্দ করি। তাহলে একটা বিষয়, মূল মূল একটা বিষয় দেওয়া আছে, এরপর যদি তুমি দেখো আরেকটা, এরপর সেন্টেন্সে যদি তুমি দেখো প্রথমে গ্যাপ এবং এরপরে আরো অতিরিক্ত কিছু যোগ হয়েছে, তখন তুমি ইউজ করবো যে কি, বিসাইডস অথবা মোর ওভার অথবা ফার্দার মোর অথবা ইন এডিশন। ক্লিয়ার? বিষয়টা ক্লিয়ার? যারা বুঝতে পেরেছো, ডান লিখে দাও, 1 মিনিটের কম সময়। যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও। যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও। মানে একটা বিষয় দেওয়া আছে, এরপর অতিরিক্ত আরো একটা বিষয় যোগ করতে আমরা কি ইউজ করব? বিসাইডস, মোর ওভার, এগুলো ইউজ করবো। ঠিক আছে? যারা বুঝতে পেরেছো, ডান লিখে দাও, বা না বুঝতে পারলে বলো। যারা বুঝতে পেরেছো ডান লিখে দাও। ওকে, ওকে, ঠিক আছে, অনেকে বুঝেছো, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা পরবর্তীতে যাচ্ছি। ঠিক আছে? পরবর্তী বিষয়টা দেখো, আমাদের আর বেশিক্ষণ না, আর তুমি আমাকে 20 থেকে 25 মিনিট টাইম দাও, বিষয়টা তোমার কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, আর যে বাড়তি বিষয়গুলো আছে এগুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। একটু লক্ষ্য করো, এখানে কি বলেছি? বিপরীত কোনো কিছু বোঝাতে, আমরা কি ইউজ করবো? ভালো করে দেখো, এখানে নতুন কিছু আমি অ্যাড করছি, একটু দেখো। বিপরীত কোনো কিছু বোঝাতে, বাট দিবা দো অথবা অলদো, ইউজ করবা, হাউএভার ইউজ করবা, অথবা ইউজ করবা অন দা কন্ট্রি, এগুলো সব একটু নোট করতে হবে তোমাকে। অন দা কন্ট্রারি, অথবা ইউজ করবা অন দা আদার হ্যান্ড,
অন দ্য লাস্টে কিন্তু তুমি একটু অপেক্ষা করতে হবে লাস্ট পর্যন্ত। লাস্টে আজকের ক্লাসের শেষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কানেক্টর থেকে আসা কিছু প্রশ্ন দিব, দেখবা তুমি এগুলো পারবা। তোমার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটা, তুমি বিশ্ববিদ্যালয় আজকের ক্লাসটা বলে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন সলভ করতে পারবা। ঠিক আছে, এটা দেখো। তাহলে সে পর্যন্ত একটু থাকো, মনোযোগ দেখো। বিপরীত কোনো কিছু বোঝায়, সোজা কথা। বিপরীত কোনো কিছু বোঝালে মানে সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকুক, শুরুতে গ্যাপ, মাঝখানে গ্যাপ, যেভাবে গ্যাপ থাকুক, যদি বিপরীত কোনো কিছু বোঝাই তাহলে অবশ্যই কি ইউজ করবা, বাট অথবা দো দো, ঠিক আছে, অথবা হাউএভার, অথবা অন দা কন্ট্রারি, অথবা অন দা আদার হ্যান্ড। আমরা তো জানি বাট মানে কিন্তু, দো মানে যদিও, হাউএভার মানে যাই হোক, অলদো মানে যদিও, অন দা কন্ট্রারি এবং অন দা আদার হ্যান্ড মানে অপরপক্ষে অথবা অন্যদিকে। ঠিক আছে, এগুলো আমরা বিপরীত বুঝাতে ইউজ করি। কিন্তু এগুলো বিপরীত বুঝালেই মাঝখানে গ্যাপ থাকুক, শুরুতে গ্যাপ থাকুক, কিন্তু কিছু বা ইউসের কিছু ভিন্নতা রয়েছে। যেমন দেখো এখানে দেখো তো, আমার কথা একটু শোনো। সাবজেক্ট মানে শুরুতে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ। তখন তুমি বিপরীত বুঝালে কি দিবা? বিপরীত বুঝালে তুমি বার্ড দিতে পারো। ভালো করে একটু বোঝো। শুরুতে গ্যাপ, এই স্ট্রাকচারটা লিখে নিতে হবে। গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ, এরকম আছে মনে করো। আগের সেন্টেন্সের বিপরীত বুঝাইছে এটা। আগের সেন্টেন্সের বিপরীত মনে করো, আগে একটা সেন্টেন্স আছে, ওই সেন্টেন্সে একটা কথা বলেছে, এই সেন্টেন্সে প্রথমে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ আছে, বাকি ফুল স্টপ আছে। যদি দেখো যে আগে যে কথাটা বলেছে এই এই সেন্টেন্সটা তার বিপরীত, তখন তুমি এখানে বাট দিতে পারো, হাউএভার দিতে পারো। ঠিক আছে, অথবা দেখো যে সম্পূর্ণ বিপরীত, সম্পূর্ণ টপিক সহ বিপরীত। ঠিক আছে, তখন তুমি অন দা কন্ট্রারি দিতে পারো, অন দা কন্ট্রারি দিতে পারো, অথবা অন দা আদার হ্যান্ড দিতে পারো। ঠিক আছে, অন দা তুমি অন দা আদার হ্যান্ড দিতে পারো। ক্লিয়ার? এখন দেখো, দেখো যদি শুরুতে গ্যাপ, ভালো করে বুঝো, আগের লাইনে একটা সেন্টেন্স একটা কথা বলেছে, এই সেন্টেন্সে প্রথমে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ আছে। আগের সেন্টেন্সের এই সেন্টেন্সে আগের সেন্টেন্সের বিপরীত কথা বলেছে, তখন তুমি বাট দাও অথবা হাউএভার। আর সম্পূর্ণ বিপরীত হলে মানে টপিক সহ, মানে আগের লাইনে বলেছে ভিলেজ পিপল, এই লাইনে বলছে সিটি পিপল, তাহলে সম্পূর্ণ বিপরীত, সেক্ষেত্রে তুমি অন দা আদার হ্যান্ড, অন দা অপর পক্ষে বোঝাচ্ছে এটা, অন দা আদার, অন দা কন্ট্রি ইউজ করবা। কিন্তু দোল দো ইউজ করতে পারবে না। দোল দো ইউজ করতে হবে কখন? দোল দো হবে শুরুতে অথবা মাঝখানে। শুরুতে গ্যাপ থাকলে অবশ্যই মাঝখানে কমা। দোল দো কোথায় ইউজ করবো আমরা? দোল দো কোথায় ইউজ করবো ভালো করে লক্ষ্য করো। যদি দেখো যে শুরুতে গ্যাপ, যদি তুমি দেখো শুরুতে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস কমা, কমার পরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব বাকি অংশ, যদি শুরুতে গ্যাপ থাকে, অথবা সাবজেক্ট ভার্ব মাঝখানে গ্যাপ, গ্যাপের পরে আবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। ঠিক আছে, শুরুতে গ্যাপ, মাঝখানে কমা, শুরুতে গ্যাপ, সাবজেক্ট ভার্ব কমা, কমার পর আবার সাবজেক্ট ভার্ব, এরকম যদি বুঝাই, তাহলে একটা ক্লজ যদি আরেকটা ক্লজের বিপরীত হয়, তখন তুমি দিবা যে দো অথবা, এখানে ইউজ করতে পারবা দো অথবা অলদো। আর যদি মাঝখানে গ্যাপ থাকে, আগের ক্লজ পরের ক্লজের বিপরীত বোঝায়, তাহলে মাঝখানেও তুমি দো অথবা অলদো ইউজ করতে পারবা। দো অথবা অলদো ইউজ করতে পারবা। বিষয়টা ক্লিয়ার করো, বিষয়টা ক্লিয়ার করো, একটু মনোযোগ দাও। দেখো, যদি যদি বিপরীত বোঝাই, তাহলে আমরা ইউজ করবো বাট, দো, অলদো, দো, অলদো, হাউএভার, অন দা কন্ট্রারি, অন দা আদার হ্যান্ড, এগুলো আমরা ইউজ করবো বিপরীত বোঝালে। কিন্তু কোনটা কখন ইউজ করব? দেখো, যদি
আগে একটা সেন্টেন্স আছে, সেন্টেন্সের পরে প্রথমে গ্যাপ আছে, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ আছে, তখন বাট অথবা হাউএভার অথবা অন দ্য কন্ট্রোল অন দ্য আদার হ্যান্ড ইউজ করা যাবে। কিন্তু শুরুতে গ্যাপ, মাঝখানে এখানে দোল দো ইউজ করা যাবে না। দোল দো কোথায় ইউজ করবা? শুরুতে গ্যাপ, মাঝখানে শুরুতে গ্যাপ সাবজেক্ট ভার্ব, মাঝখানে কমা, কমার পর আবার সাবজেক্ট ভার্ব, যদি এরকম থাকে, ঠিক আছে? এবং সাবজেক্ট ভার্ব, মাঝখানে গ্যাপ, গ্যাপের পর আবার সাবজেক্ট ভার্ব, যদি এরকম থাকে, অর্থাৎ শুরুতে গ্যাপ থাকবে, সাবজেক্ট ভার্ব থাকবে, কমা, কমার পর আবার সাবজেক্ট ভার্ব, মাঝখানে গ্যাপ থাকবে, আগে সাবজেক্ট ভার্ব পরে সাবজেক্ট ভার্ব, যদি এরকম থাকে এবং অর্থ যদি একটা আরেকটার বিপরীত বুঝায়, তখন ইউজ করবা দো অথবা অল দো। তাহলে সুজা বুঝে নাও, দো অল দো তখন ইউজ করবে যখন দুইটা ক্লজ থাকবে, ঠিক আছে? দো অল দো হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন। দো অল দো তখনই, দো অল দো মানে যদিও, দো অল দো ইউজ করবা তখন, দো অল দো শুরুতে হতে পারে অথবা মাঝখানে হতে পারে। দোল দো ওইখানে ইউজ করবে যেখানে দুইটা সাবজেক্ট, মানে যে সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব থাকবে, অর্থাৎ দুইটা ক্লজ থাকবে। শুরুতে গ্যাপ, সাবজেক্ট ভার্ব, কমা, সাবজেক্ট ভার্ব, শুরুতে গ্যাপ আছে, মাঝখানে কমা আছে, দুই পাশে দুইটা ক্লজ আছে, একটা একটার বিপরীত বোঝালে দো অথবা অল দো। সাবজেক্ট ভার্ব, মাঝখানে গ্যাপ, গ্যাপের পর আবার সাবজেক্ট ভার্ব, মাঝখানে গ্যাপ আছে, দুই পাশে দুইটা ক্লজ আছে, একটা আরেকটার বিপরীত বোঝালে দো অল দো। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো আশা করি। যারা বুঝতে পেরেছো ওরা এই উত্তরটা করে দাও, এক্সাম্পল গুলো করে দাও, এক্সাম্পল গুলো করে দাও। ওকে, এক্সাম্পল করে দাও, আনসার বলে যাও। দেখো তো, দেখো, হি ওয়াজ ইল। আবার দেখো মাঝখানে গ্যাপ থাকলে বিপরীত বোঝালে কিন্তু দোল দো হতে পারে, বাটও হতে পারে। ব্যাপারটা দেখো, বাটও হতে পারে, দোল দো হতে পারে। কিন্তু আমি তোমাকে বুঝেছি দোল দো কিন্তু শুরুতে গ্যাপ, এরপর সাবজেক্ট ভার্ব বাকি অংশ, মানে কোনো আরেকটা ক্লজ নাই, একটা ক্লজের মধ্যে দোল দো হতে পারে না, বাট হতে পারে। আর বাট মাঝ, দুই পাশে দুইটা, মাঝখানে বাটও হতে পারে, দোল দো হতে পারে, ঠিক আছে? দেখো, হি ওয়াজ ইল, সে অসুস্থ, এটা একটা ক্লজ, গ্যাপ। হি জয়েন্ট ইন দ্য মিটিং। আচ্ছা দেখো তো, এখানে দুইটা ক্লজ, একটা ক্লজে বলেছে সে অসুস্থ ছিল, পরের ক্লজে বলেছে সে মিটিং এ যোগদান করেছিল। আচ্ছা, অসুস্থ থাকলে তো মিটিং এ যোগদান করার কথা না, কিন্তু এখানে বলেছে যোগদান করেছিল, তাহলে বিপরীত না? অসুস্থ ছিল আবার বলছে যোগদান করেছিল, বিপরীত না? তাহলে এখানে তুমি বাদ দেবে, এখানে আবার দো দিলে অর্থ মিলবে না, ঠিক আছে? দো অর্থ কিন্তু যদিও, দোয়াল দো মানে কি? দোয়াল দো মানে যদিও, এখানে অর্থ একটা ফ্যাক্ট। দোয়াল দো মানে কি? দোয়াল দো মানে যদিও, দোয়াল দো মানে যদিও, ঠিক আছে? যদিও, এখানে যদিও না, এটা কিন্তু বোঝাচ্ছে। এখানে আমি তোমাকে বলছি বারবার, কানেক্টরের ক্ষেত্রে কিন্তু অর্থ বোঝাটা ফ্যাক্ট। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বোঝা। হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল কিন্তু সে মিটিং এ যোগদান করলো। আবার এটা দেখো তো, এতক্ষণ যেটা বোঝালাম, শুরুতে গ্যাপ না, এই দেখো শুরুতে গ্যাপ, গ্যাপের পরে দেখো তো সাবজেক্ট ভার্ব, এই দেখো সাবজেক্ট ভার্ব, মাঝখানে দেখো কমা, এরপরে কমা, এই দেখো মাঝখানে কমা, কমার পরে আবার দেখো সাবজেক্ট ভার্ব, তাই না? শুরুতে গ্যাপ, সাবজেক্ট ভার্ব, কমা, কমার পরে আবার সাবজেক্ট ভার্ব থাকলে বিপরীত বুঝালে অবশ্যই এখানে দো অল দো হবে। বিপরীত বুঝালে অবশ্যই এখানে কি হবে? দো অথবা, এখানে হবে যে কি, দো অথবা অল দো। দো অথবা, এখানে কি হবে? দো অথবা, দো অথবা অল দো হবে। যেমন দেখো, দেখো, দো হি ইনভাইটেড মি, সে আমাকে দাওয়াত করেছিল, ঠিক আছে? আই কুড নট জয়েন দ্য প্রোগ্রাম, জয়েন ইন দ্য প্রোগ্রাম, আমি অনুষ্ঠানে যোগদান করতে পারলাম না। আচ্ছা, সে আমাকে দাওয়াত করেছিল, তাহলে আমার যোগদান করার কথা না? আবার এদিকে বলছে আমি যোগদান করতে পারলাম না, বিপরীত না? শুরুতে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, মাঝখানে কমা, কমার পর আবার সাবজেক্ট ভার্ব, অর্থ বোঝাচ্ছে বিপরীত, তাহলে আমরা কি দিব? যদিও, দো অল দো, ঠিক আছে?
তাহলে বিষয়টা ক্লিয়ার, একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও। বা অনেকে উত্তর বলেছে, অনেক উত্তর বলেছে, ভেরি গুড, ভেরি গুড। ওকে, এটা তাহলে বুঝতে পেরেছো সবাই? আমি ভালো করে বিষয়টা ক্লিয়ার করো। শুরুতে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, কমা, কমার পর আবার সাবজেক্ট ভার্ব, যদি এরকম থাকে, যদি অর্থ বিপরীত বুঝাই তাহলে শুরুতে কি দিবা, তো অথবা অল দো। ক্লিয়ার? ওকে, আমরা পরবর্তী যে ব্যাপারটা, এই যে আমরা শেষের দিকে চলে আসছি, প্রায় শেষের দিকে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। একটু অ্যাটেন্টিভ, আর 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট, এরপরে আমাদের আজকের ক্লাসটা, টপিকটা শেষ হবে। 10 থেকে 15 মিনিট, 10 থেকে 15 মিনিট একটু মনোযোগ থাকো। দেখো, প্রভাব বা ফলাফল প্রকাশ করতে, অর্থাৎ কোনো কিছু যখন ফলাফল প্রকাশ করি, ফলাফল উপরে অনেকগুলো, উপরে টোটাল তোমার যে প্যাসেজটার মধ্যে উপরে অনেক কিছু বলা আছে, শেষে গিয়ে দেখবে যে উপরে যা যা বলা হয়েছে সবগুলোর ফলাফল দেওয়া আছে এক লাইনে। অথবা উপরে 3টা সেন্টেন্স বলেছে, 3টা সেন্টেন্সের এরপরে 4র্থ সেন্টেন্সে বলেছে ওই 3টা সেন্টেন্সের ফলাফল, অথবা আগে একটা সেন্টেন্স বলা আছে, এই সেন্টেন্সের এখানে ফলাফল বলেছে। সেক্ষেত্রে তুমি ইউজ করবা কি, প্রভাব, ফলাফল প্রকাশ করতে প্রভাব অথবা কোনো কিছুর প্রভাব অথবা কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে তুমি ইউজ করবা, ঠিক আছে? তুমি ইউজ করবা, দেখো তো কি ইউজ করতে হবে। কোনো কিছুর প্রভাব বা কোনো কিছুর ফলাফল প্রকাশ করতে তুমি ইউজ করবা সো, অথবা দেয়ার ফর, অথবা দাস, অথবা অ্যাজ আ রেজাল্ট, অথবা কনসিকুয়েন্টলি, অথবা ফাইনালি, অথবা ইভেনচুয়ালি, অথবা ইন কনক্লুশন। ক্লিয়ার? ঠিক আছে। তবে এখানে সো, দেয়ার ফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, মানে এই যে এগুলোর ইউজ, সো, দেয়ার ফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, এগুলো বেশি ইউজ হয়। ঠিক আছে, এগুলোর ইউজ একটু বেশি করা যাবে, এগুলো ইউজ করিও। তাহলে দেখো তো, সো লাস্ট লাইনে অনেকের একটা ভুল ধারণা থাকে কি জানো, শেষ সেন্টেন্স, অনেকেই মানে একটা ভুল ধারণা মাথায় রাখো, সেটা হচ্ছে শেষ শব্দটাই, শেষ আনসারটা সো হবে না, এরকম কখনো হতে পারে না। তবে হতে পারে যদি গ্যাপ, আমি তোমাকে একটা টেকনিক বলে দিচ্ছি, তুমি যেটা জানো, গ্যাপের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে যদি তুমি দেখো যে কি শেষ সেন্টেন্সটা, একদম শেষ সেন্টেন্সটা যদি হয় কি গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে শুড, ঠিক আছে, শুড থাকলে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দিব, এই সো অথবা দেয়ার ফর, দাস, অ্যাজ এ রেজাল্ট, এগুলো ইউজ করবো। শুড থাকলে এই টেকনিকটা একটু মাথায় রাখতে পারো, ঠিক আছে, এই টেকনিকটা একটু মাথায় রাখতে পারো। ফলাফল বোঝায়, যেমন দেখো, তাহলে কোনো কিছুর প্রভাব বা ফলাফল বোঝালে তুমি কি ইউজ করবা, সো অথবা দেয়ার ফর, অথবা দাস, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, ফাইনালি, ইভেনচুয়ালি, ইন কনক্লুশন। ওকে, বুঝতে পেরেছো? হুম, এটা একটু করে দাও, এক্সাম্পলটা একটু করে দাও, এক্সাম্পলের আনসারটা একটু বলে যাও, এক্সাম্পলের আনসারটা একটু বলে যাও, 1 মিনিট। এক্সাম্পলের আনসারটা একটু বলে যাও, 1 মিনিটেরও কম সময়, একটা টাইপ করতে এতক্ষণ লাগে না, একটু চিন্তা করে বলে যাও। ঠিক আছে, আমরা একটু এক্সপ্লেন করি। দেখো, অনেকে আনসার বলেছো, ধন্যবাদ। সাব্বির ডিডন্ট স্টাডি অ্যাটেন্টিভলি বিফোর হিজ এক্সাম। সাব্বির তার পরীক্ষার আগে মনোযোগ দিয়ে পড়ালেখা করেনি, এটার বাংলা অর্থ, ফুল স্টপ। ওকে, এরপর দেখো গ্যাপ, হি ফেইলড ইন অল দ্য সাবজেক্টস, সে সব পরীক্ষায় ফেল করেছিল। অর্থাৎ সে সব পরীক্ষায় ফেল করেছিল, এটা হচ্ছে সে পরীক্ষার আগে মনোযোগ দিয়ে পড়ালেখা করেনি। এটার ফলাফল কি, এটার ফলাফল হচ্ছে সে পরীক্ষায় সব বিষয়ে ফেল করেছে, এটা ফলাফল না, তাহলে এটা ফলাফল বোঝাচ্ছে। তাই আমরা এখানে কি দিব, সো দিতে পারো, ঠিক আছে, দেয়ার পর দিতে পারো, দাস দিতে পারো, অ্যাজ এ রেজাল্ট দিতে পারো, অথবা কনসিকুয়েন্টলিও দিতে পারো, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ, যারা আনসার করেছো ধন্যবাদ, অনেকেই আনসার ঠিক বলেছো, ধন্যবাদ। ওকে, আমরা পরবর্তীতে যাই। তাহলে কোনো কিছুর প্রভাব বা ফলাফল প্রকাশ করতে তুমি সো, দেয়ার পর, দাস, অ্যাজ এ রেজাল্ট, এগুলো ইউজ করবা। কেমন? নেক্সট, নেক্সট দেখো, দেখো নেক্সট, এই যে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার, খুবই গুরুত্বপূর্ণ, এই ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই রিলেটিভ প্রোনাউন, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন গুলো তোমাকে একটু মনে রাখতে হবে। কেমন? এই রিলেটিভ, যদি
হুইচ আর দ্যাট আমরা ইউজ করবো বস্তু বোঝালে, বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করবো তাহলে কি হুইচ আর দ্যাট। বস্তুর ক্ষেত্রে আমরা ইউজ করবো হুইচ, হুইচ দ্যাট আমরা ইউজ করবো কার ক্ষেত্রে, বস্তু বোঝালে। হু ব্যবহার করবো কার ক্ষেত্রে, ব্যক্তি বোঝালে। হুম ব্যবহার করবো ব্যক্তি বোঝালে। তবে হু কখন হুম কখন বিষয়টা আমি বোঝাচ্ছি একটু পর। হুয়েন ইউজ করবো সময় বোঝালে, হুয়ার ইউজ করবো স্থান বোঝালে। রিলেটিভ প্রনাউন আরো অনেক আছে, বাট এই রিলেটিভ প্রনাউন গুলোই কানেক্টরে বিগত বছর বোর্ড কোশ্চেনে বারবার এসেছে। যদি রিলেটিভ প্রনাউন থেকে প্রশ্ন, মানে তোমার যে প্যাসেজটা দিবে এখানে যদি প্রশ্ন থাকে এর বাইরে থাকবে না, এই রিলেটিভ প্রনাউন গুলোর বাইরে থাকবে না। সো এই রিলেটিভ প্রনাউন গুলো জানলেই তোমার এনাফ। তাহলে হুইচ দ্যাট কখন দিবা, বস্তুর ক্ষেত্রে। যদিও হুইচ এবং দ্যাট এর মধ্যে রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভের একটা ব্যাপার আছে, ওটা পরে এক্সপ্লেন করবো কোনো ক্লাসে। হু ব্যক্তির ক্ষেত্রে, হোমও ব্যক্তির ক্ষেত্রে, হুয়েন সময়ের বেলায়, হুয়ার স্থান বোঝালে। ক্লিয়ার? আচ্ছা, একটু দেখো হু আর হোম কখন, একটা এই ব্যাপারটা একটু দেখো। হু আর হোমেরটা যদি গ্যাপের পরে ভার্ব থাকে, অথবা গ্যাপের পরে নাউন বা প্রোনাউন, আমার কথা একটু বোঝানো, ক্লিয়ার করো না, এই টেকনিকটা লিখে নাও। গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে তুমি দিবা যে কি, হু। দেখো গ্যাপের পরে যদি কি থাকে, ঠিক আছে, গ্যাপের পরে যদি দেখো, গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে তুমি কি কি দিবা, হু দিবা। আবার যদি দেখো যে গ্যাপের পরে নাউন অথবা প্রোনাউন, সেক্ষেত্রে তুমি ইউজ করবা কি, হোম। এটাই মূলত, এই টেকনিকটা মূলত বেশি থেকে যায় বিভিন্ন এক্সাম্পল। হু আর হোমের ইউজের মধ্যে অনেক এক্সাম্পল পাওয়া গেছে এই ধরনের। তাহলে দেখো বস্তু বোঝালে তুমি কি ইউজ করবা, হুইচ দ্যাট। ব্যক্তি বোঝালে কি ইউজ করবা, হু। আবার ব্যক্তি বোঝালে কি ইউজ করবা, হোম। কিন্তু কখন, যদি দেখো যে মাঝখানে গ্যাপের পরে ভার্ব আছে তাহলে কি দিবা, মাঝখানে গ্যাপের পরে ভার্ব আছে কিন্তু আগে ব্যক্তি আছে। দেখো মাঝখানে গ্যাপের আগে দেখো এখানে এখানে কিন্তু এর আগে কিন্তু কি থাকতে হবে, ব্যক্তি। এর আগে ব্যক্তি থাকতে হবে। গ্যাপের আগে মনে করো কি, ব্যক্তি। আবার গ্যাপের আগে মনে করো ব্যক্তি। ভালো করে দেখো, মাঝখানে গ্যাপের আগে ব্যক্তি, গ্যাপের পরে ভার্ব, গ্যাপের পরে আগে ব্যক্তি পরে ভার্ব থাকলে কি দিবা, হু। আগে ব্যক্তি পরে নাউন বা প্রোনাউন থাকলে কি দিবা, হোম। ঠিক আছে, ওকে। আর সময় তো বুঝবা, সময় বুঝালে হুয়েন দিবা, স্থান বুঝালে হুয়ার দিবা। বাস এক্সাম্পল গুলো একটু করে নাও, এই বিষয়টা ক্লিয়ার। আবারও বলি, যদি দেখো যে একটা ব্যক্তি আছে, এরপর গ্যাপের পরে ভার্ব আছে, তাহলে উত্তর দিবা যে কি, হু। যদি দেখো যে ব্যক্তি আছে, ব্যক্তিবাচক আছে, এরপর গ্যাপের পরে নাউন বা প্রোনাউন আছে, তখন আনসার দিবা যে কি, হোম। ওকে। সাধারণত হু আর হোমের গঠনপ্রণালী ম্যাক্সিমাম এরকম হয়ে থাকে। ঠিক আছে, কানেক্টরের মধ্যে এই ধরনের এক্সাম্পলে এই রুল অনুসারে এক্সাম্পল বেশি আসে। ওকে, আনসারটা করে দাও এখন। আনসারটা করে দাও, এই এক্সাম্পল গুলোর আনসার করে দাও 1 মিনিট টাইম। এই এক্সাম্পল গুলোর আনসার করে দাও 1 মিনিট টাইম। এই এক্সাম্পল গুলোর আনসার করে দাও 1 মিনিট টাইম। অনেকক্ষণ একটু টাইম লাগছে, আজকে শেষ করব, তাড়াতাড়ি শেষ করবো। ওকে, দেখো আনসার করে দাও, আনসার করে দাও। আনসার করে দাও। ঠিক আছে, একটু দেখি। দেখো এখানে আই হ্যাভ আ বাইক, মানে আমার একটা বাইক আছে। এবার দেখো তো এই বাইকটা, এই যে এটা বস্তুবাচক না। এরপর গ্যাপের পরে ইজ ব্ল্যাক ইন কালার, যেটা কালো রঙের। তাহলে এটা বস্তু না, বস্তু হলে কি বলছি, বস্তুবাচক। গ্যাপের পরে ভার্ব, তখন কি দিবা, হুইচ। কি ইউজ করবা, হুইচ। দেখো হুইচ, এটা তাহলে কি হবে, হুইচ হবে। কেমন, অন্য কালার নিচ্ছি।
তাহলে এটা কি হবে? হুইচ। এটা কি হবে? হুইচ। আই হ্যাভ আ বাইক, আমার একটা বাইক আছে, হুইচ ইজ ব্ল্যাক ইন কালার, যা কালো রঙের। বাস। দিস ইজ মাই ব্রাদার। দেখো তো, গ্যাপের আগে ব্যক্তিবাচক না, গ্যাপের পরে ভার্ব না, তাহলে কি দিবা? হু। হু ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে দিস ইজ মাই ব্রাদার, এটা আমার ভাই যিনি একজন ইঞ্জিনিয়ার। 2020 ওয়াজ দ্য ইয়ার। দেখো 2010 হচ্ছে এমন একটা সাল ছিল, ড্যাশ হি ওয়াজ বর্ন। তাহলে এটা কি বোঝাচ্ছে? 2010টা কি? 2010টা কি সময় না? 2010 সালটা কি সময় না? সময় বোঝালে কি বলছি? ওয়েন। 2010 হচ্ছে এমন একটা বছর যখন সে জন্মগ্রহণ করেছিল। দিস ইজ দ্য স্টুডেন্ট, মানে এটা হচ্ছে ওই স্টুডেন্টটা। দেখো তো, গ্যাপের আগে ব্যক্তিবাচক না, গ্যাপের পরে আবার একটা নাউন না, নাউন ফ্রেজ না এটা। তাহলে দেখো, দিস ইজ দ্য স্টুডেন্ট, এটা হলো ওই স্টুডেন্টটা। তাহলে কি বলছি? ব্যক্তিবাচক বুঝালে, ব্যক্তিবাচক বুঝালে আগে ব্যক্তিবাচক, পরে নাউন বা প্রোনাউন থাকলে কি বলছি? হোম। কি বলছি? হোম। দিস ইজ দ্য স্টুডেন্ট, এটা হলো স্টুডেন্টটা যাকে দ্য প্রিন্সিপাল ইজ কলিং, যাকে প্রিন্সিপাল ডাকছে। যাকে, হোম মানে যাকে, হোম মানে কি? হোম মানে যাকে। ঠিক আছে। চট্টগ্রাম ইজ দ্য প্লেস, চট্টগ্রাম একটা স্থান, এটা প্লেস মানে চট্টগ্রাম একটা স্থান না, স্থান বোঝালে কি বলছি? হোয়ার। চট্টগ্রাম ইজ দ্য প্লেস হোয়ার আই ওয়ার্ক। তাহলে দেখো তো, বস্তু বুঝালে হুইচ, ব্যক্তি বুঝেছে তাই হু দিলাম, সময় বুঝেছে তাই হুয়েন দিলাম, এটা ব্যক্তিবাচক, গ্যাপের পরে নাউন বা প্রনাউন তাই হোম দিলাম, অর্থ বোঝাচ্ছে যাকে। এটা হলো স্টুডেন্টরা যাকে প্রিন্সিপাল ডাকছে। চট্টগ্রাম একটা স্থান, স্থান বুঝালে হোয়ার। ক্লিয়ার? বুঝে গেছে? যারা বুঝেছো ডান লিখে দাও, যারা বুঝেছো ডান লিখে দাও। বুঝতে পেরেছো আশা করি। থ্যাংক ইউ। পরবর্তী স্লাইডে আমরা যাই। দেখো পরবর্তী স্লাইডে এই যে লাস্ট, এটা হচ্ছে তোমাদের আজকের আজকের যে কানেক্টরের যে রুলস গুলো, ইম্পর্টেন্ট রুলস গুলোর কথা ছিল, এটা হচ্ছে শেষ, সর্বশেষ। দেখে নাও, উদাহরণ বোঝানোর ক্ষেত্রে, উদাহরণ বোঝানোর ক্ষেত্রে তুমি কি ইউজ করবা? ফর এক্সাম্পল, এক্সাম্পল, ফর এক্সাম্পল ইউজ করবা, ফর ইনস্ট্যান্ট ইউজ করবা, অথবা সাচ এস ইউজ করবা। ঠিক আছে। তবে একটা কথা মনে রাখবা, যদি শুরুতে গ্যাপ থাকে, শুরুতে গ্যাপ থাকলে, ঠিক আছে, শুরুতে দেখে নাও, শুরুতে গ্যাপ, গ্যাপের পরে সাবজেক্ট ভার্ব, বাকি অংশ। তুমি কি ইউজ করবা? উদাহরণ বুঝালে, উদাহরণ বুঝালে কি ইউজ করবা? ফর এক্সাম্পল, অথবা ফর ইনস্ট্যান্স। এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও। আবার যদি যদি দেখো যে মাঝখানে গ্যাপ, মাঝখানে গ্যাপ হলে, যদি হচ্ছে সাবজেক্ট ভার্ব, মাঝখানে গ্যাপ, গ্যাপের পরে আবার কি কতগুলো উদাহরণ, এরপরে উদাহরণ দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, এক্ষেত্রে তুমি ইউজ করবে কি? সাচ এস, অথবা ফর এক্সাম্পল, অথবা ফর ইনস্ট্যান্স। ফর এক্সাম্পল অথবা ফর ইনস্ট্যান্স। আমি তোমাকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি একটু ভালো করে লক্ষ্য করো। শুরুতে গ্যাপ থাকলে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে, এর পরের লাইনে মানে শুরুতে গ্যাপ আছে, মনে করো আগের লাইনে একটা বিষয় নিয়ে আলোচনা করেছে, এরপরে শুরুতে গ্যাপ, গ্যাপের পরে একটা সেন্টেন্সের মাধ্যমে উদাহরণ দিয়েছে, তখন তুমি ফর এক্সাম্পল ইউজ করবা, ফর ইনস্ট্যান্স ইউজ করবা, কিন্তু সাচ এস ইউজ করতে পারবে না। শুরুতে, সেন্টেন্সের শুরুতে গ্যাপ থাকলে সাচ এস ইউজ করবা না। সাচ এস ইউজ করবা কখন? যদি মনে করো একটা সাবজেক্ট দিছে, ভার্ব দিছে, এরপর গ্যাপ, গ্যাপের পরে কিছু উদাহরণ দিছে, ওই ক্ষেত্রে তুমি সাচ এস, ফর এক্সাম্পল ইউজ করতে পারবা, ফর ইনস্ট্যান্স ইউজ করতে পারবা, সাচ এস ইউজ করতে পারবা। ঠিক আছে। তাহলে যদি শুরুতে গ্যাপ থাকে, এরপর একটা সেন্টেন্স দেওয়া থাকে, ওই সেন্টেন্সটা যদি আগের কোনো, আগের সেন্টেন্স গুলোর, আগের কথাগুলোর উদাহরণ হয়, তাহলে তুমি ফর এক্সাম্পল দিবা অথবা ফর ইনস্ট্যান্স দিবা। ঠিক আছে, কিন্তু সাচেস দিবা না। যদি মাঝখানে গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি উদাহরণ দেওয়া থাকে কতগুলা,
তাহলে তুমি সেন্টেন্সের মাঝখানে গ্যাপ থাকলে, গ্যাপের পর উদাহরণ দেওয়া থাকলে সেক্ষেত্রে সাচেস অথবা ফর এক্সাম্পল, ফর ইনস্টেন্স ইউজ করতে পারবে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো অনেকে? ওকে, ডান। এবার এক্সাম্পলটা করে দাও তো। এই এক্সাম্পলটা দেখো তো। দ্য সিটি পিপল এনজয় অল সর্টস অফ মডার্ন ফ্যাসিলিটিস। মানে শহরের লোকজন উপভোগ করে সকল রকম আধুনিক সুবিধা। দে, এখানে একটা এনজয় হবে। দে এনজয় দে এনজয় আ নাইস কমিউনিকেশন সিস্টেম। তাহলে কি বলেছে? দ্য সিটি পিপল, শহরের লোকজন, এনজয় অল সর্টস অফ মডার্ন ফ্যাসিলিটিস, শহরের লোকজন সকল রকম আধুনিক সুযোগ সুবিধা উপভোগ করে। এরপর গ্যাপ দেখো, শুরুতে গ্যাপ, গ্যাপের পরে বলেছে দে এনজয় আ নাইস কমিউনিকেশন সিস্টেম, তার একটা সুন্দর যোগাযোগ পদ্ধতি উপভোগ করে। তাহলে এটা শহরের লোকজন যে আধুনিক সুযোগ সুবিধা উপভোগ করে তার একটা উদাহরণ না এটা? তাহলে উদাহরণ হিসেবে আমরা এখানে কি দিতে পারি? ফর এক্সাম্পল দিবা। এখানে তোমার উত্তর হবে যে কি? ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স, অথবা ফর ইনস্টেন্স। কিন্তু সাচেস দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? কারণ এটা শুরুতে গ্যাপ, গ্যাপের পরে একটা সেন্টেন্স দেওয়া আছে, তাই এটা সাচেস এখানে দেওয়া যাবে না। এখানে ফর এক্সাম্পল অথবা ফর ইনস্টেন্স দিবা। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছো? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই তাহলে বুঝতে পেরেছো? আমরা পরবর্তী যেটা মানে রুলস কিন্তু কমপ্লিট হয়েছে। রুলস ক্লিয়ার? হুম, রুলস ক্লিয়ার হয়েছে। যারা দেখে নিবা, যতটুক বলেছি একটা জায়গায় শোনো, লাল রংটা ইউজ করি আর না। আচ্ছা ঠিক আছে, ওকে, অন্য কালার ইউজ করবো। এটা এতক্ষণ পরে কেন বলছো? আজ তো শেষের দিকে। ওকে, দেখো তো সবাই, তোমাদের এইচএসসি পরীক্ষায় তবে একটা গ্যাপের মধ্যে কানেক্টরে তুমি মনে করিও না তুমি যে আনসার যেটা দিবে ওটা উত্তর না। ওটা তুমি উত্তরটা রাইট হতে পারে, কারণ একটা জায়গায় একাধিক কানেক্টর উত্তর হতে পারে। শুধু একটা যে উত্তর এমনটা না, একাধিক উত্তর হতে পারে। ঠিক আছে? যেমন দেখো তো, তোমাদের বোর্ড কোয়েশ্চেন এভাবে কোয়েশ্চেন আসবে। আমি বোর্ড কোয়েশ্চেনে জাস্ট একটু দেখাচ্ছি কিভাবে বোর্ড কোয়েশ্চেন প্রশ্ন আসবে। বোর্ড কোয়েশ্চেন এভাবে প্রশ্ন আসবে। গ্যাপ থাকবে 10টা, দেখো যা পর্যন্ত গ্যাপ থাকবে এইচএসসি পরীক্ষায় 10টা গ্যাপ থাকবে। তোমার মার্কস হচ্ছে 5। গ্যাপের মধ্যে দেখো এভাবে তোমাকে এখানে গ্যাপের মধ্যে আনসার গুলো করতে হবে। দেখবে বোর্ড কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করবা। তুমি 2017 এইচএসসি 2026 বেচ যারা পরীক্ষা দেবা এইচএসসি, তাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 2017 থেকে 2019 সাল পর্যন্ত বোর্ড কোয়েশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। সাথে তোমাকে টেস্ট পরীক্ষার পরে যে টেস্ট পেপার বের হবে সেখান থেকে ক্রেডিট কলেজ কোয়েশ্চেন এবং বাংলাদেশের ফেমাস কিছুই স্কুল অ্যান্ড কলেজের টেস্ট পরীক্ষার কোয়েশ্চেন রয়েছে, এগুলো একটু দেখে ফেলতে হবে। কেমন? প্র্যাকটিস করতে হবে প্রচুর প্রচুর। কানেক্টরে তুমি যে রুলগুলো বলেছে এই রুলগুলোর বাইরে আর কোনো রুল দরকার নেই, এগুলো দেখবা। সাথে লাইন বাই লাইন বাংলা অর্থ বুঝে বুঝে রুল অ্যাপ্লাই করে তুমি কি করবা? প্র্যাকটিস করবা। প্র্যাকটিস দেখবে তোমার সবগুলো আনসার রাইট হচ্ছে। যেমন এটা দেখো, এখানে দেখো তো ব্যক্তিবাচক না, ব্যক্তিবাচকের পরে কি বলছি? গ্যাপ। গ্যাপের পরে কি বলছি? ভার্ব থাকলে। গ্যাপের আগে ব্যক্তিবাচক, গ্যাপের পরে ভার্ব থাকলে আনসার কি হবে? হু। আর কোনো কথা নেই, এটা আনসার হু। ঠিক আছে না? এটা তো রুল অনুসারে এখানে হয়ে গেছে। এবারে সবগুলো তুমি পারবা। ওকে, এখন আমরা যেখানে যাচ্ছি, লাস্ট কাজ, সেটা হচ্ছে কানেক্টর ইউনিভার্সিটি অ্যাডমিশন কোয়েশ্চেন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কানেক্টর দেখে কিভাবে প্রশ্ন আসে একটু দেখে নাও। একটু দেখে নিয়ে একটা দুইটা আমরা আনসার করব, দেখে নাও। এই যে এটা চিটগং ইউনিভার্সিটি ডি ইউনিটে এসেছে 11-12 সেশনে। দেখছো, এটা কানেক্টর থেকে আসা প্রশ্ন। ক্লিয়ার? এরপর দেখো, হ্যাঁ, এটা ডি ইউনিটে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিট এসেছে 10-11 সেশনে। ঠিক আছে, কানেক্টর থেকে আসা প্রশ্ন এটা। বুঝতে পারছো? হ্যাঁ, এরপর দেখো তো, এরপর দেখো, এটা হচ্ছে চিটগং ইউনিভার্সিটিতে 13-14 সেশনে আসা প্রশ্ন। ঠিক আছে, এরপর এটা দেখো, এটা ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিটে আসা প্রশ্ন। এটা হচ্ছে তোমার ডিইউ বি ইউনিটে 9-10 সেশন আসা প্রশ্ন। এটা সিইউ ডি ইউনিটে আসা প্রশ্ন। ঠিক আছে, এরপর দেখো, দেখো এই আমি এগুলো কয়েকটা দেখালাম মাত্র, আরো অনেক কানেক্টর আমাদের স্টুডেন্টদেরকে, অফলাইনে স্টুডেন্টদেরকে, এইচএসসি স্টুডেন্টদেরকে আমরা কিন্তু এইচএসসি পড়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো প্রতিটা টপিকের পরে সলভ করার ট্রাই করি। ঠিক আছে, তো
প্রতিটা যারা যে টপিকগুলো কমপ্লিট হয়েছে ওই টপিকগুলোর অধীনে আমরা লেকচার শিট প্রোভাইড আমাদের রেডিও প্রতিটা ইউনিভার্সিটির এইচএসসি 2027 ব্যাচ যারা আছো ক্লাসে তোমাদের জন্য যে টপিকগুলো করা হচ্ছে প্রতিটা টপিকের থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিভাবে প্রশ্ন আছে একটা লেকচার শিট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা, ঠিক আছে? ওইখান থেকে ওই টপিকে যা যা পড়াইছি ওইগুলো দিয়েই দেখবা তুমি বিশ্ববিদ্যালয় ভর্তিতে আসা প্রশ্নগুলো পাচ্ছ। যেমন আজকে আমি কি পড়াইছি তোমাকে দেখো তো, আজকে যেটা পড়ালাম, যারা ক্লাস এতক্ষণ পর্যন্ত করেছো তোমাদের একটাই লাস্ট কাজ, আজকের লাস্ট কাজ, শুধু এটার উত্তর বলে যাও। চিরং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার এই প্রশ্নটা তুমি পারো কিনা দেখো। এটা পারো কিনা দেখো তো একটু, সবাই একটু ট্রাই করে এটার উত্তর লিখে দিবা, এটার উত্তর একটু বক্সে করে দিবা তুমি। এটার উত্তর একটু ট্রাই করো। উত্তর বলে যাও, অনেকেই কমেন্ট, একটু কমেন্ট করে জানিয়ে দাও তোমার উত্তরটা, কমেন্টে জানাও বাস। বাহ, অনেকেই বলছো, অনেকেই বলছো, অনেকেই বলছো আনসার, অনেকেই সঠিক উত্তর দিয়েছো, বাস দেখছো তুমি এখনো অনেকে অনেকে এইচএসসি ফার্স্ট ইয়ার আছে এখানে অনেকে আনসার করছে একদম একদম কারেক্ট আনসার। খুবই ভালো লাগছে আজকের ক্লাসটা করে। তুমি যে ক্লাসের স্টুডেন্ট হো না কেন তুমি আজকে ইউনিভার্সিটি এডমিশন কোয়েশ্চেনটা কমপ্লিট করতে পারছো, মানে আজকের ক্লাসটা তুমি বুঝতে পেরেছো, এটাই ভালো লাগছে ভেবে। তাহলে দেখো, হি ফেইলড দ্য টেস্ট মেনি টাইমস, ঠিক আছে? সে টেস্ট পরীক্ষায় অনেকবার ফেল করেছিল, ড্যাশ। তাহলে টেস্ট পরীক্ষায় ফেল করেছে না, টেস্ট পরীক্ষায় ফেল করার মানে এরপরে সে অনেকবার, দেখো ভালো করে ভালো করে লক্ষ্য করো, এখানে বলেছে কিন্তু টেস্ট পরীক্ষায় মেনি টাইমস, অনেকবার সে টেস্ট পরীক্ষায় ফেল করেছিল। তাহলে টেস্ট পরীক্ষায় যখন ফেল করেছে তার এখন সে আর চেষ্টা করার তার চেষ্টা করার মানসিকতা আছে বলতো? সে অনেকবার ফেলবে, একবার না দুইবার না, অনেকবার সে টেস্ট পরীক্ষায় টেস্টে ফেল করেছে, মানে টেস্ট পরীক্ষা নয় পরীক্ষায় ফেল করেছিল, অনেকবার সে পরীক্ষা ফেল করেছে, অনেকবার বলছে কিন্তু মেনি টাইমস, ভালো করে লক্ষ্য করো, মেনি টাইমস, অনেক অনেকবার, এখানে টাইমস মানে বার বোঝাচ্ছে, অনেকবার, অনেকবার সে পরীক্ষায় ফেল করেছিল। আচ্ছা, অনেকবার, অনেকবার পরীক্ষায় ফেল করেছিল, এরপরে বলছে গ্যাপ, গ্যাপের পরে বলছে হি ডিড নট স্টপ ট্রাইং। এখন অনেকবার যখন ফেল করেছে, একটা স্টুডেন্ট যখন অনেকবার ফেল করে তখন সে চেষ্টা কমিয়ে দেয় না, মানে চেষ্টা করা বন্ধ করে দেয়, সে ভেবে নেয় আমার দ্বারা হয়তো আর হবে না, তাই না? কিন্তু এখানে বলছে কি দেখো, এখানে বলতেছে ম্যাক্সিমাম স্টুডেন্টের বেলায় কিন্তু ওইটাই হয়, যে অনেকবার যখন ফেল করে তখন সে তার চেষ্টা করা আর পাশ করার চেষ্টা করাটা বন্ধ করে দেয়। কিন্তু এখানে বলেছে হি ডিড নট স্টপ ট্রাইং, সে কিন্তু চেষ্টা করা বন্ধ করেনি, সে চেষ্টা করা বন্ধ করেনি। তাহলে একটু মিলাই, এখানে দেখো হি ফেইলড দ্য টেস্ট মেনি টাইমস, সে অনেকবার পরীক্ষায় টেস্টে অনেকবার টেস্টে ফেল করেছিল, অলদো দিয়ে মিলাও, যদিও সে চেষ্টা বন্ধ করেনি, না এটা মিলতেছে না, এটা মিনিং মিলতেছে না, যেহেতু, যেহেতু দিয়ে এটা মিনিং মিলতেছে না, ঠিক আছে, এটা অর্থ মিলতেছে না। সো না, সোটা হবে না, সোটা হচ্ছে সেন্টেন্সের শুরুতে হলেও হতে পারতো, তাই সেটা চেষ্টা বন্ধ করেনি, এটাও মিলতেছে না, অর্থ দিয়ে মিলতেছে না। মিলতেছে কি দিয়ে, বাদ দিয়ে মিলে কিনা দেখো তো, সে অনেকবার টেস্টে ফেল করেছিল কিন্তু সে পরীক্ষায় কি করতে চেষ্টা বন্ধ, সে চেষ্টা বন্ধ করেনি। তাহলে আগে বলেছে টেস্ট অনেকবার পরীক্ষায় ফেল করেছিল, পরের লাইনে, তাহলে পরের লাইনে বলেছে আবার চেষ্টা বন্ধ করেনি, আসলে চেষ্টা বন্ধ করাটা হচ্ছে স্বাভাবিক, কিন্তু এখানে বলছে চেষ্টা বন্ধ করেনি, বিপরীত না?
তাহলে বিপরীত বোঝাচ্ছে এবং অর্থ বোঝাচ্ছে কিন্তু, সেজন্য আনসার কি? বাট। আনসার বাট। ঠিক আছে? অনেকের মাথায় অলদো আসতেছে, অলদো দিয়ে কিন্তু মিনিংটা মিলতেছে না, যদিও সে চেষ্টা বন্ধ করেনি। না, এটা হচ্ছে বাট হবে। ঠিক আছে? রাইট আনসার বাট। ক্লিয়ার? ওকে। এরকম আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে। আহ, এখানে ইউনিভার্সিটি এডমিশনের আরো অনেক কোয়েশ্চেন আছে, সবগুলো আনসার দেখবে তুমি পারবা। সবগুলো আনসার দেখবে এখানে যা যা আছে। আমি পরবর্তী কানেক্টরের আরো এক্সারসাইজ যে ক্লাসগুলো করাবো সেখানে, ঠিক আছে, যে ক্লাসগুলো করাবো ওইখানে তোমাকে এডমিশন টেস্টের এই প্রশ্নগুলো দিব। তাহলে বলো, আর কোনো প্রশ্ন আছে কিনা? আমরা ক্লাস শেষ করবো। আর কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? অনেকে সঠিক উত্তর করেছো। ঠিক আছে, ওকে। তাহলে যারা এতক্ষণ ক্লাস মনোযোগ দিয়ে করেছো, যারা এতক্ষণ ক্লাস মনোযোগ দিয়ে করেছো, উম, যারা এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করেছো, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা যারা এখানে কোনোটা স্ক্রিনশট নিতে মিস করে ফেলছো বা কোনো রুলস মানে কোয়েশ্চেন আমাকে প্রশ্ন করতে, কমেন্টে প্রশ্ন করে আবার বুঝে নিতে তুমি সময় পাওনি, তুমি কি করবা? তুমি আমার সাথে আমাদের অফিসে যোগাযোগ করবা। আমি তোমাদেরকে এই স্লাইড গুলো, এখানে যা যা রুলস লেখা আছে সবগুলো তোমাকে পৌঁছাই দিব। আমাদের অফিসে যোগাযোগ করে তুমি এখান থেকে আমাদের যে স্লাইড গুলো তুমি নিয়ে নিতে পারবা। তো যাদের প্রয়োজন হবে আমাদের এসপি কোচিং অফিসে যোগাযোগ করবা। ঠিক আছে? আমাদের এসপি কোচিং পেজে গিয়ে ওখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে যোগাযোগ করলে, ঠিক আছে, তোমাকে আমাদের স্লাইড গুলো যদি তোমার প্রয়োজন হয় তাহলে অফিসে যোগাযোগ করে স্লাইড গুলো নিতে পারবে। আর যাদের কোনো প্রবলেম, আমাদের অফলাইন ক্লাসে যারা আসো, তাহলে এছাড়াও কোনো প্রবলেম থাকলে আমাকে পার্সোনালি বলবে, আমি আলাদাভাবে বুঝাই দিব। ঠিক আছে? পার্সোনালি বুঝাই দিব। ঠিক আছে? যদি কানেক্টরে আমরা পরবর্তীতে আরো ক্লাস করাবো, পরবর্তী ক্লাসগুলো হবে কি নিয়ে, এক্সারসাইজ করার সময় এক্সারসাইজ করব, বিভিন্ন প্রিভিয়াস বোর্ড কোয়েশ্চেন এক্সারসাইজ করব। তো বোর্ড কোয়েশ্চেন এক্সারসাইজ করার সময় আমি রুলস গুলো আবার ভেঙে ভেঙে প্রতিটা লাইনের অর্থ, একদম অর্থগুলো লাইন বাই লাইন, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বুঝে বুঝে আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এতক্ষণ যারা যা করেছো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখনো অনেক অনেক স্টুডেন্ট যুক্ত রয়েছে। তোমরা যে ধৈর্য না হারিয়ে আজকের ক্লাসটা শেষ পর্যন্ত করেছো, তোমাদের প্রতি কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ তোমাদের। সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আর হচ্ছে, ভালো থেকো সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ হৃদয়।